অনেক ধন্যবাদ ইয়াসিন ভাই আমার সাথে জয়েন করার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আমরা যদি দেখি যে স্বৈরতন্ত্র বা ফ্যাসিজম থেকে যে পরবর্তীতে গণতন্ত্রে যে রূপান্তর, আমরা যদি সারা পৃথিবীর ইতিহাসটা দেখি সেখানে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে স্পেন, জার্মানি বা ইতালি তাদের একরকম অভিজ্ঞতা, আবার আরব বসন্তের পরে সেইখানেও তারা গণতন্ত্রের রূপান্তরের ক্ষেত্রে তাদের অনেক ক্ষেত্রে নেগেটিভ অভিজ্ঞতা আর কি। তো এই আলোকে আমি যদি বলি যে বাংলাদেশ গত ৭ মাসে যে প্রক্রিয়ার ভিত্তিতে যাচ্ছে, অর্থাৎ যে সংস্কার বা রূপান্তরের যে প্রক্রিয়ার ভিত্তিতে যাচ্ছে, সেইখানে আপনি আসলে কি দেখেন যে আমরা আসলে কত মানে যে আশা নিয়ে আমরা সংস্কার করছিলাম, সেখানে আমরা আসলে কতদূর পৌঁছাতে পারবো? হ্যাঁ, এখন গণতন্ত্র নিয়ে কথা বলতে গেলে প্রথমে যেটা বুঝতে হবে যে মানে আমরা আমরা গণতন্ত্র বলতে কি বুঝি। কারণ আমরা যদি আজকে বাংলাদেশের সব মানুষকে গিয়ে বলি যে ভাই আপনি কি গণতন্ত্র চান, সবাই হয়তো বলবে যে হ্যাঁ, আমি গণতন্ত্র চাই। কিন্তু গণতন্ত্র যখন বললাম তখন তার মাথায় কি ভেসে উঠলো, এটা কিন্তু এক একজন মানুষের জন্য এক এক রকম হইতে পারে। মানে আমি গণতন্ত্র বলতে যেটা চিন্তা করি আর তুমি যেটা চিন্তা করতেছো বা আরেকজন মানুষ যেটা চিন্তা করতেছে একই রকম নাও হইতে পারে। তো আমাদের আসলে যেটাতে একমত হইতে হবে যে আমরা আসলে মিনিমাম গণতন্ত্রের যে বেসিক কতটুকু চাই আপাতত। And তারপর খুব ভালো গণতন্ত্র আমরা ইমিডিয়েটলি হব না। আমাদের তো 91 থেকে 2008 পর্যন্ত মোটামুটি অন্তত নিয়মিত নির্বাচন হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আমাদের গণতন্ত্রের অনেক ঘাটতি ছিল। এখন আমরা যেটা চাই সেটা হচ্ছে যে গণতন্ত্রের একদম বেসিক মিনিমালিস্ট বা প্রসিডিউরাল যে সংজ্ঞা সেটা হচ্ছে আহ নিয়মিত নির্বাচন হবে এবং নির্বাচনে সরকার বদলের একটা সম্ভাবনা থাকতে হবে এবং একটা ভালো রকম সম্ভাবনা থাকতে হবে। এখন আওয়ামী লীগ তো বলতে পারে যে সে 2014 সালে নির্বাচন করছে, 2018 সালে নির্বাচন করছে, 2024 সালে নির্বাচন করছে। তাইলে কি দেশে গণতন্ত্র ছিল না? মানে নির্বাচন হইলেই তো তাহলে গণতন্ত্র হওয়ার কথা, কিন্তু ওই নির্বাচনের সমস্যা কি? ওই নির্বাচনে ক্ষমতা বদলের কোনো সম্ভাবনা ছিল না। 2014-তে ক্ষমতা বদলের কোনো সম্ভাবনা ছিল না, কারণ নির্বাচনের আগে 150-এর বেশি সিটে আমরা জানি কে জিতছে, কারণ বিএনপি জামাত এরা বয়কট করছে। 2018-তে বিএনপি জামাত বা বিরোধী দলগুলা নির্বাচন করতে আসছে, কিন্তু সেখানেও ক্ষমতা বদলের কোনো সম্ভাবনা ছিল না, কারণ ওখানে সুষ্ঠু নির্বাচন হয় নাই। এবং 2024-এ আমরা দেখলাম যে আবার বিরোধী দলগুলো বয়কট করছে এবং যে কারণে ক্ষমতা বদলের কোনো সম্ভাবনা নেই। সুতরাং ন্যূনতম আমাদের যে জিনিসটা চাইতে হবে যে নিয়মিতভাবে নির্বাচন হবে এবং নিয়মিতভাবে নির্বাচন হইলে একটা ক্ষমতা বদলের সম্ভাবনা থাকতে হবে। এইটুকু যদি আমরা একমত হইতে পারি তাইলে আমরা গণতন্ত্রের পথে একটু আগাইলাম। দ্বিতীয়ত হচ্ছে গণতন্ত্রের যে একেবারে সম্পূর্ণ রূপ, ওইটা তো পৃথিবীর অনেক দেশেই নাই, বা যেসব দেশে অনেক বছর ধরে নির্বাচনের সংস্কৃতি আছে বা গণতন্ত্র আছে সেটা নেই। যেমন ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, মানে হিউম্যান রাইটস সম্পূর্ণভাবে প্রোটেক্টেড হবে। এটা কি আদৌ যুক্তরাষ্ট্রেও আছে? মানে আমার মনে হয় না আমরা বলতে পারবো যে যুক্তরাষ্ট্রেও সব মানুষের সেই সমান অধিকার আছে বা অন্যান্য গণতান্ত্রিক দেশে আছে। সেইটা একটা স্ট্রাগল যেটা আমাদের করে যেতে হবে, এবং ওই যে যেটাকে আমরা বলি ডেমোক্রেসির কনসলিডেশন, ওইটা হইতে সময় লাগবে। কিন্তু আমাদের মানে অ্যাটলিস্ট এইটুকু একমত হইতে হবে যে একটা নিয়মিত বিরতিতে নির্বাচন হবে। নির্বাচনে মানুষজন কোনো ভয় ভীতি ছাড়া, কোনো প্রভাব প্রলোভন ছাড়া ভোট দিতে যাইতে পারবে। এবং ওই নির্বাচনে একটা সম্ভাবনা থাকবে যে সরকার বদল হইতেও পারে। সরকার যদি খুব জনপ্রিয় হয় তাহলে বদল হবে না, কিন্তু সরকার বদল হওয়ার একটা সম্ভাবনা থাকতে হবে। তো এখন আমরা যদি এইরকম একটা গণতন্ত্রের দিকে আগাইতে চাই, আহ আমাদের দেশের প্রেক্ষিতে সমস্যাগুলো আসলে কি? আমাদের যে তুমি যেটা বললো যে সংস্কার আসলে গত 7 মাসে যেরকম হয়েছে, আমার এটা সম্পর্কে অবজারভেশন হইতেছে যে আমি একটু আশাহত। কারণ আমার কাছে মনে হয়েছিল যে সংস্কারটাই এই সরকারের সবচাইতে বড় প্রমিস, বা এই সরকারকে যেটা বাকি যে কোনো সরকার থেকে আলাদা করে। এখন দেখো যে আমাদের তো আসলে যখন একটা স্বৈরাচারী সরকারের পতন হইলো গণ অভ্যুত্থানের মুখে, তুমি কিছু উদাহরণ দিছো যে পৃথিবীর বিভিন্ন দেশে, সেগুলো থেকে আমরা কি জানি যে এখানে কি কি পসিবিলিটি আছে। এক নাম্বার হইতে পারতো যে সেনাবাহিনী এসে বলতে পারতো যে ঠিক আছে, ধন্যবাদ, গণ অভ্যুত্থান করছে, এবার তোমরা বাসায় যাও, আমরা নিয়ে নিলাম, আমরা আমরা মতো নিয়ে দেখতেছি নিলাম, এরপরে হ্যাঁ। কি হবে। হুম। সুতরাং একটা মিলিটারি টেক ওভার হইতে পারতো। ওই রকম তো হয় নাই। তো আমার কাছে মনে হয় যে ওই দিক থেকে আমরা অনেক সৌভাগ্যবান। আসলে আমরা আসলে নিজেরাও রিয়ালাইজ করি না যে অন্তত সামনাসামনি
যে ওই চেহারার কিছু হয় নাই, যে একেবারে একেবারে সেনা বাহিনী পরিচালিত সরকার বা সামরিক একটা টেক ওভার, সেটা যে ঘটে নাই, এটা তো একদিক থেকে ভালো। মানে কারণ তাদের কাছে বন্দুক আছে, তারা ডিসিপ্লিনড প্রফেশনাল বাহিনী। মানে আহ, একটা স্বৈরাচারকে বিদায় দেওয়ার পরে তারপর যদি আবার একটা মিলিটারি সরকার আসতো, সেইটার কেমন হইতো আমরা জানি না। অন্তত পক্ষে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি সিভিলিয়ান বা বেসামরিক মানুষজন এখানে আছে। এটাও অনির্বাচিত সরকার, এটাও গণতান্ত্রিক সরকার না, কিন্তু গণ অভ্যুত্থানের পরে যেহেতু আসছে, মানুষ মোটামুটি মেনে নিচ্ছে, আচ্ছা দেখি এরা কি করে। এখন এই সরকারটার কাজ কি হতে পারে? যে কোনো সরকারের এমনি সময় কাজ হইতেছে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, মানুষের জানমালের হেফাজত নিশ্চিত করা, মানুষের সম্পত্তির অধিকার নিশ্চিত করা, মানুষ যাতে ভালো থাকে সেটার জন্য মানুষ যেসব অর্থনৈতিক কাজকর্ম করে, বাজারে যাবে, জিনিসপত্র বেচবে, জিনিসপত্র কিনবে, স্কুল কলেজে যাবে, হাসপাতালে যাবে, দেশটা যাতে ভালো মতো চলে, মানে এটার জন্য আইন কানুন, নিয়ম কানুন, ম্যানেজমেন্ট, পরিচালনা, সেটা যাতে ঠিকঠাক হয়, যেটাকে আমরা গভর্নেন্স বলি মোটা দাগে, সেটা যাতে ঠিকঠাক থাকে, এটা হচ্ছে যে কোনো সরকারেরই কাজ, নির্বাচিত অনির্বাচিত যেই হোক, মানে এটা প্রত্যাশা। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দুইটা অতিরিক্ত প্রত্যাশা আছে। একটা অতিরিক্ত প্রত্যাশা হইতেছে যে এর আগে স্বৈরাচারী সরকারে যারা অপরাধ করছে, এবং বিশেষ করে গণ অভ্যুত্থানের সময় যারা অপরাধ করছে, তাদের বিচার এই সরকারের সময় শুরু করতে হবে, প্রক্রিয়াটা শুরু করতে হবে। এটা না করলে ক্ষতিটা কি? এখন যদি পরে নির্বাচিত কোনো রাজনৈতিক দল যখন সরকার গঠন করবে, তারা যদি এই বিচার করতে যায়, তখন কিন্তু সেইখানে রাজনৈতিক প্রতিহিংসার একটা অ্যাঙ্গেল চলে আসবে। তখন কিন্তু মানুষ বলতে পারে যে আপনারা তো আসলে রাজনৈতিক প্রতিহিংসা বশত আসলে এদেরকে বিচার করার চেষ্টা করতেছেন, বা যার যতটুকু বিচার হওয়ার কথা তাকে তার চাইতে বেশি শাস্তি দিচ্ছেন, বা যার আসলে বিচার হওয়ার কথা না তাকেও শাস্তি দিচ্ছেন। তো সেইটা যাতে না হয়, যেহেতু এটা মোটামুটি একটা নন পার্টিজান সরকার হওয়ার কথা, তাদের উচিত এই বিচার প্রক্রিয়াটা শুরু করা, যাতে বিচার প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ না হয়। কারণ পরবর্তীতে যদি, কথার কথা, বিএনপি যদি ক্ষমতায় আসে, এবং বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারগুলো হয় এবং তাদের বিপক্ষে আহ সাজা আসে, তখন কিন্তু মানে একটা স্বভাবতই একটা প্রশ্ন আসে যে এটা কতটুকু প্রপোর্শনেট না, এখানে কি একটা রাজনৈতিক প্রতিহিংসার ব্যাপার আছে কিনা, বা আদৌ বিএনপি সেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে কিনা এই চিন্তাগুলা করে। তো আমার কাছে মনে হয় যে সেইখানে বিচারটা আসলে শুরু হওয়া উচিত এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তো আহ, আমি তো আইনের টেকনিক্যাল ব্যাপারগুলো অত ভালো বুঝি না, অবশ্যই বিচার প্রক্রিয়া আবার বেশি দ্রুত করতে গিয়ে বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা যাবে না, কিন্তু আমার কাছে মনে হয় যে এইখানে মিডিয়ার অ্যাটেনশন, বা আমি আশা করতেছিলাম যে আমাদের গণমাধ্যমগুলো আরো একটু স্পষ্ট করে বলবে যে এখানে জটিলতাগুলো কোথায় হচ্ছে, এটা কি তথ্য প্রমাণের ঘাটতি, নাকি বিচার প্রক্রিয়ায় কি কি সমস্যা হচ্ছে। কারণ মানুষজন কিন্তু একটু আমরা দেখতে পাচ্ছি যে ইমপেশেন্ট হয়ে যাচ্ছে বা অস্থির হয়ে যাচ্ছে, যে বিচারটা হচ্ছে না কেন, বা কবে হবে, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, মানে কোনো বিচার আচারের আগেই দল ধরে নিষিদ্ধ করো। কিন্তু আমরা যদি বিচারের একটা প্রক্রিয়া শুরু হইতো বা একটা ডিসকাশন শুরু হইতো, তাহলে কিন্তু জনমানুষের ক্ষোভ, বা যারা আওয়ামী লীগ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষোভ কিন্তু হয়তো কিছুটা হলেও প্রশমিত হইতো সমাজে। আমরা যদি দেখতে পেতাম যে অ্যাটলিস্ট জানতে পারতাম যে বিচার প্রক্রিয়াটা কিভাবে আগাচ্ছে, কোন দিকে যাচ্ছে, প্ল্যানটা কি, জটিলতা গুলা কোথায়, এটা কি তথ্য প্রমাণের ঘাটতি, নাকি যদি না হয় তাহলে কোথায়, মানে গণমাধ্যম যদি এই প্রশ্নগুলা করতো, বা থিঙ্ক ট্যাঙ্ক গুলা যদি এই প্রশ্নগুলা করতো, বা এটাতে যদি আরেকটু অ্যাটেনশন থাকতো ভালো হতো। আমাদের যেটা হয়েছে যে গত 6-7 মাসে এই আজকে এটা ঘটছে, ওইটা ঘটছে, খুন, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই বাড়ছে, ভারতে এটা করছে, আদিবাসীদের ওখানে এটা ঘটছে, মানে এবং সবগুলাই ইস্যু। কিন্তু মানে এতে করে যেটা হয়েছে যে এই যে এই সরকারের দুইটা গুরুত্বপূর্ণ জায়গা আমি বলতেছি, একটা বিচার, সেই বিচার সম্পর্কে কিন্তু কি হচ্ছে মানে অত স্পষ্ট না মানে মানুষের কাছে। মানে এটা কিন্তু যে নিয়মিত খবর দেখে, খবর ট্র্যাক করে যাচ্ছে বিচারের কি হইতেছে, সে হয়তো জানবে, কিন্তু এমনিতে কিন্তু কেউ জানে না। মানে আমার তো কথা হচ্ছে যে প্রত্যেকটা পত্রিকার আমি আশা করবো যে একটা ট্র্যাকার লাগাই রাখবে যে বিচার সম্পর্কে কি কি আপডেট পাইলাম, এত তারিখে এই আপডেট হয়েছে, এত তারিখে এই আপডেট হয়েছে। দ্বিতীয় আমি যেটা বলতে যাব সেটা হইতেছে সংস্কার। এবং এই সংস্কারটা নিয়ে অনেক আলাপ হয়েছে, কিন্তু সংস্কারটা নিয়ে কাজের আলাপ খুব কম হয়েছে। মানে সংস্কার নিয়ে কথা আসলেই, হ্যাঁ সংস্কার একটা চলমান প্রক্রিয়া, আবার একদল বলবে যে না সংস্কারের আগে নির্বাচন না।
আমার তো মনে হয় যে এই সংস্কারের ভেতরেও কি কি হচ্ছে, যেমন আমি একটু, যেহেতু আমার আগ্রহ আছে এটা নিয়ে, আমি খোঁজ খবর রাখার চেষ্টা করছি। প্রথমে 6টা সংস্কার কমিশন ঘোষণা করছে, তারপর মনে হয় সব মিলে 15টার মতো করছে। কিছু কমিশন আবার আকবারে মানে পুরা রিপোর্ট দেওয়ার আগেই কিছু কথাবার্তা নিয়ে তারা আবার বিতর্কিত হয়েছে, যেমন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম কমিশনে একজন ইউনিভার্সিটির ছাত্র ছিল, সে আবার কি বক্তব্য দিচ্ছে সেটা দেখে সাংবাদিকরা খেপে গেছে। কিন্তু দিন শেষে আমরা দেখলাম যে 6টা সংস্কার কমিশনের প্রস্তাব আসছে। কিন্তু ওখানেও আমার কাছে মনে হয় যে আমি একটু বারবার ঘুরে ফিরে গণমাধ্যমের কাছে আসবো, কারণ আমার কাছে মনে হইতেছে যে গণমাধ্যম বা থিঙ্ক ট্যাঙ্ক এদের আরেকটু অ্যাটেনশন দেওয়া দরকার ছিল। সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো যখন আসছে যে নিম্নকক্ষ উচ্চ কক্ষ, কেন এরকম নিম্নকক্ষ উচ্চ কক্ষ করার সমাধানটা দিচ্ছে, মানে কি সমস্যাটার সমাধান হবে? নিশ্চয়ই কোনো একটা সমস্যা চিহ্নিত করছে এই সংবিধান সংস্কার কমিশন, যেটা সমাধান হিসেবে বলতেছে নিম্নকক্ষ আর উচ্চ কক্ষ থাকবে, বা উচ্চ কক্ষে বলতেছে প্রতিনিধিত্বশীল রিপ্রেজেন্টেটিভ হবে পপুলার ভোটের, অন্য কোনো সিস্টেমে না। কেন অন্য সিস্টেমে না, কেন রিপ্রেজেন্টেটিভ? নিশ্চয়ই এটার একটা কারণ আছে, কোনো একটা সমস্যার সমাধান করতে এটা হচ্ছে। কোনো আলাপ নাই কিন্তু এগুলো নিয়ে। বা নিম্নকক্ষের সাথে উচ্চ কক্ষের সম্পর্কটা দেখতে কিরকম হবে, যে নিম্নকক্ষে কোনো একটা আইন প্রণয়ন করা হলো, উচ্চ কক্ষ কি ওটাকে অ্যাপ্রুভ করবে নাকি থামায় দিবে, কিভাবে হবে? এই আলোচনাগুলা কিন্তু টেলিভিশন টক শো আমি যতদূর দেখছি, মানে কোথাও কিন্তু এই টেকনিক্যাল এলিমেন্ট গুলা নিয়ে অত আলাপ নাই। আলাপ কি নিয়ে আছে যে দেশের নাম বদলে গেল, আলাপ কি নিয়ে আছে যে আমাদের মূলনীতি জাতীয় বদলে গেল, সঙ্গীত। বা এইসব জিনিস মানে হুম, হুম, হুম। যেগুলো একটু জনসাধারণের জন্য বোঝা সুবিধা, যে ও আমাদের মূলনীতি ছিল আগে এটা ধর্মনিরপেক্ষতা, এখন হয়েছে বহুত্ববাদ, বা আমাদের দেশের নাম আগে ছিল পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, সেটার বাংলা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এখন করতে চাচ্ছে জনগণতন্ত্রী বাংলাদেশ। জনগণতন্ত্রী শুনলে ভারতের জাতীয় সঙ্গীত জনগণমনের কথা মনে পড়ে। এগুলো হচ্ছে পপুলার আলাপ, এবং আমি বুঝি যে মানুষের অ্যাটেনশন স্প্যান এবং সবকিছুর জন্য এই আলোচনাগুলাই, এবং মিডিয়াতেও মানে যখন আহ যে কোনো টকশোতে আলাপ শুরু হয় যে সংবিধান সংস্কার নিয়ে কি হবে, প্রথম আধা ঘন্টার আলাপ হচ্ছে এগুলো, এবং সবাই এগুলো নিয়ে অনেক পপুলার কথা বলে। তারপর এই সংবিধান সংস্কার কমিশনে ডক্টর আলী রিয়াজ আছেন, ওনার জাতীয়তা কি, উনি কোন দেশের প্রতি কমিটেড। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সমাধান যেগুলো দিচ্ছে, এগুলা কি ভালো সমাধান নাকি খারাপ সমাধান? এটা কি কোনো সমস্যার সমাধান করে নাকি করে না? আইন কানুন দিয়ে কি মানুষের বিহেভিয়ারকে একটু কন্ট্রোল করা সম্ভব, নাকি মানুষের বিহেভিয়ার পরিবর্তন না হলে যত ভালো আইন কানুনই বানাই সে সেটাকেও অ্যাবিউজ করবে? এই আলাপগুলো আসলে হওয়া দরকার ছিল, এবং আমার কাছে মনে হয় যে ওইটা আমরা আসলে খুব একটা দেখি না। তো মাঝে মধ্যে দেখি যখন ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঐকমত্য কমিশনের আহ, আহ, যখন একটা সভায় বলে যে আমরা সবার কাছে পাবলিক করে দিব যে কে একমত কে দ্বিমত। আজকাল দেখতেছি যে, এবং খুব সম্ভবত খুব তাড়াতাড়ি, আজকে আমরা যখন রেকর্ড করতেছি এটা বাংলাদেশ সময় শনিবার রাত, খুব সম্ভবত রবিবারের মধ্যেই মনে হয় কিছু রাজনৈতিক দল একটা মতামত জানাবে, একমত দ্বিমত, বা তাদের যে মতামত গুলা আছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে সংবিধান সংস্কার কমিশন বা সংস্কার কমিশন গুলা ভালো হোক খারাপ হোক কাজ করছে, তারা কিছু রিপোর্ট পেশ করছে, কিন্তু আমার কাছে মনে হয় এখানে জনগণের সম্পৃক্ততা অনেক কম ছিল। মানে তারা বলতেছে যে এখানে আমরা 1 লাখ মানুষ আমাদেরকে অনলাইনে মতামত দিচ্ছে। আরে ভাই, 1 লাখ মানুষের মতামত দিচ্ছেন। মতামত কি আপনি পড়ছেন নাকি? মানে আমরা কোয়ালিটেটিভ হুম। রিসার্চ করি, আমাদের তো 50টা ট্রান্সক্রিপ্ট পড়তে খবর হয়ে যায়। তো 1 লাখ কি করছেন? এটা কি মানে মেশিন লার্নিং করে, টেক্সট অ্যানালাইসিস করে, থিম অ্যানালাইসিস করছেন না? তারপর বলছে যে না, এরপর আমরা বিবিএস এর মাধ্যমে 40,000 মানুষের উপরে সার্ভে করছি। আমার কাছে মনে হয় যে তারা কিছু মেথড ফলো করার চেষ্টা করছে। মেথড ফলো করুক আর না করুক, এতগুলো মানুষ মিলে যখন একটা আলোচনা করছে, নিশ্চয়ই ওখানে কিছু সমস্যার সমাধান একটা আলোচনা হবে। আমার কাছে মনে হয় যে জনগণকে আরেকটু সম্পৃক্ত করা যেত। প্রথমত এইখানে অ্যাটলিস্ট কিছু বিভাগীয় শহরে, কিছু জেলা শহরে, কিছু উপজেলা লেভেলে একটা যদি টাউন হল মিটিং ডাকা হইতো, সবাই যদি আসতো, এসে বলতো যে সংবিধান সংস্কার না বলে যে আমাদের সংসদটা আমরা কিরকম দেখতে চাই, সংসদে কি এটা ঠিক আছে, নাকি সংসদে আপনাদের মনে হয় যে যেমন আইন কানুন এই 300 জনের মধ্যে পাশ হয়ে গেলে ঠিক আছে, নাকি আরেকটা উচ্চকক্ষর সমাধান হইলে ভালো হয়, বা এই নিয়োগগুলা কি প্রধানমন্ত্রী দিবে নাকি এই নিয়োগগুলো অন্য কেউ দিলে ভালো হয়? তো এরকম কিছু আলোচনা অন্তত হইলে যেটা হইতো যে মানুষের মধ্যে কিছু আলাপ আলোচনা চলতে থাকতো এই জিনিসগুলো নিয়ে, এবং মানুষ পুরো ব্যাপারটার সাথে এত ডিসকানেক্টেড হইতো না। মানুষ তো এখন পুরোপুরি রিলাই করতেছে যে সমাজের বুদ্ধিমান লোকজন কি বলবে, বা খবরে কি দেখা যাচ্ছে সেটার উপরে, এবং সেখানেও আমরা খুব একটা অ্যাটেনশন দেখতে পাই না। তো আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট কিছু গণশুনানি, বা অ্যাটলিস্ট মানে সিটিজেনদের সাথে একটা ডিসকাশন হইলে মানে তারা প্রসেসটার সাথে একটু ইনভলভ হইতো। দ্বিতীয়ত আমার কাছে যেটা মনে হয়েছে যে
সংস্কারের কলেবরটা অনেক বেশি বড় হয়ে গেছে। মানে সংস্কার শব্দটার মধ্যে এক প্যাকেটের মধ্যে অনেক বেশি কিছু ঢুকায় ফেলছে। এতে করে যেটা হয়েছে যে এই যে মানুষের অ্যাটেনশন কিন্তু এত কিছুর উপরে থাকবে না, কিন্তু আমরা যদি থাকবে না। খুবই টার্গেটেড কিছু রিফর্ম দিতাম, যে টার্গেটেড, যে হুম, হুম। প্রধানমন্ত্রী কাকে কাকে নিয়োগ দিতে পারবে পারবে না, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ হবে, উচ্চ কক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে এবং এইগুলা হবে, এবং মানে খুবই 10টা 15টা 20টা টার্গেটেড রিফর্ম, কিছু কিছু শর্ট টার্মে হবে যেটা এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই হবে, কিছু একটা লং টার্ম ডিসকাশন যেটা চলতে থাকবে। এইভাবে যদি ভাগ করে ফেলা যেত আমার মনে হয় তাহলে ভালো হইতো। কারণ যারাই কিন্তু এই সংস্কার চায় না তারাই কিন্তু বলতে থাকে সংস্কার তো চলমান প্রক্রিয়া, সংস্কার হইতে থাকবে, সংস্কারের সাথে নির্বাচনের সম্পর্ক কি? আরে ভাই, আপনি যে নির্বাচনটা করবেন কোন নিয়মে? সংস্কার তো ওই জায়গায় হাত দিচ্ছে যে নির্বাচনের নিয়ম একই থাকবে কিনা। আপনি যে সংসদে যাবেন, সংসদ কি 300 আসনের হবে নাকি সংসদ 500 আসনের হবে? তো আপনি যে বললেন যে আমি আগে নির্বাচন করব, তারপর সংস্কার দেখা যাবে, সংস্কার চলতে থাকবে, তো সংস্কার তো প্রথমে বলছে যে আমাদের 300 আসন নিম্নকক্ষ, 100 আসন নারীদের, উপরে 100 আসন, তারপরে আবার 5টা আসন উচ্চকক্ষে। তো আলোচনা তো এই কারণেই হইতে হবে যে আমি আসলে নির্বাচনটা কোন নিয়মে করতে চাই। এখন বিএনপির অনেকে যেটা বলেন যে আহ আমরা আগে নির্বাচন করব আগের সিস্টেমে, যেটা ওনারা স্পষ্ট করে বলেন না, কিন্তু মূল কথা হচ্ছে ওনারা আগে আগের সিস্টেমে নির্বাচন করবেন। আগের সিস্টেমে নির্বাচন করে যদি 2/3 সংসদে চায়, তাহলে ওনারা এইসব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবেন। এখন এটা সমস্যাটা কি? মানে আমরা যে আওয়ামী লীগকে যে চেহারায় দেখছি, এটা তো 2008-এ তারা 2/3 বেশি সিট জিতছিল দেখেই দেখছি। জি আওয়ামী ছিল লীগ ওই দেখি। সময় হ্যাঁ, মনে হয় হ্যাঁ। 230টা আসন ছিল, জাতীয় পার্টির মনে হয় 30 না 34টা ছিল, সব মিলায় 260-এর কাছাকাছি ছিল। আহ, তো এই কারণেই কিন্তু তারা সংবিধান সংস্কার করতে পারছে, তারা তত্ত্বাবধায়ক সরকারের যে ধারণাটা ব্যবস্থাকে দেখতে সেটা বাদ পেরেছে। দিতে পারছে। এখন তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়াটা খারাপ হয়েছে, কারণ বিএনপি বা জামাত বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল তারা চায় নাই যে তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়া হোক, কারণ এটা আমাদের ট্রানজিশনের সময় একটু নিরপেক্ষতা বজায় রাখতে সাহায্য করে। তা আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ যেটা করছে এটা তো বেআইনি কিছু না। আপনি মানে এটাকে আপনি বলতে পারেন অনৈতিক বা অরাজনৈতিক, কিন্তু আপনি কি বলতে পারবেন যে এটা বাংলাদেশের যে সংবিধানের সিস্টেমে অসাংবিধানিক কিছু বা অনৈতিক কিছু? তার মানে সে কিন্তু সংবিধানের সিস্টেমের সুবিধা নিয়েই এই সংবিধান সংস্কার করেই তত্ত্বাবধায়ক সরকার বাদ দিছে, যে কারণে বিএনপি জামাত 2014 নির্বাচনে যায় নাই, যে কারণে আওয়ামী লীগ 151 আসনে আগেই জিতে গেছে, যে কারণে আওয়ামী লীগ 2018-র মধ্যে তার পাওয়ারকে আরো কনসলিডেট করছে। তো এটা তো কারেন্ট সিস্টেমই হয়েছে। তা বিএনপি যদি এখন কারেন্ট সিস্টেমেই এসে কারেন্ট সিস্টেমকে বাদ দেওয়ার কথা বলে বা রিফর্ম করার কথা বলে, সেটা খুব ভালো প্রস্তাব, কিন্তু আমরা পলিটিক্যাল সায়েন্সে আরো একটা শব্দ নিয়ে কথা বলি যে ক্রেডিবল কমিটমেন্ট, যে কার হ্যাঁ, কমিটমেন্ট হ্যাঁ। কতটুকু ক্রেডিবল। এখন আপনি বিএনপি এসে বলতে পারে যে দেখেন আমরা এই সিস্টেমের এত বড় সাফারার, আমরা নিশ্চয়ই এখন যদি নির্বাচিত হই আমরা এই সিস্টেমটাকে বদলায় দিব। কিন্তু সমস্যা হচ্ছে রাজনীতিতে আসলে ক্রেডিবল কমিটমেন্ট করাটা খুব কঠিন, কারণ আমাদের সবসময় সন্দেহ হয় রাজনৈতিক অ্যাক্টরদেরকে, কারণ আমরা ধরে নিই রাজনৈতিক অ্যাক্টররা সবসময় ক্ষমতা চায়, এবং রাজনৈতিক অ্যাক্টররা সবসময় শুধু ক্ষমতা এক দফা চায় না, মানে ক্ষমতা নিয়মিত চায়, মানে একচ্ছত্র ক্ষমতা এক নিয়মিত দফা ছিল। থাকার পরে পরের দফাতেও যাতে সে ক্ষমতায় থাকে সেটাকে সে নিশ্চিত করতে চায়। সুতরাং বিএনপি কে যদি আপনি এরকম একটা সুবর্ণ সুযোগ দেন যে আগের সিস্টেমে সে নির্বাচন করলো, এবং যেহেতু বাংলাদেশে আগে মেজরিটারিয়ান সিস্টেম, সো মেজরিটারিয়ান সিস্টেমে হয় কি যে আওয়ামী লীগ আর বিএনপির বাইরে কিন্তু কোনো দল গড়ে উঠতে পারে নাই, কারণ যেই আসনে মেজরিটি যে জিতবে সেই ওই আসন থেকে সংসদে যাবে। সুতরাং যে আওয়ামী লীগকে অত পছন্দ করে না কিন্তু বিএনপি কে আরো বেশি অপছন্দ করে, সে কিন্তু আওয়ামী লীগকেই ভোট দিচ্ছে যাতে বিএনপি ক্ষমতায় না আসতে পারে। আবার যে বিএনপি কে অত পছন্দ করে না, কথার কথা কেউ একজন জামাতকে পছন্দ করে, বিএনপি কে অত পছন্দ করে না, কিন্তু সে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য কিন্তু সে বিএনপি কেই ভোট দিচ্ছে। যেহেতু মেজরিটারিয়ান সিস্টেম, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হইলে অন্যরকম হইতো। তো এতে করে আমাদের দেশে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা বড় দলই গড়ে উঠছে, এবং যেসব দেশে মেজরিটারিয়ান সিস্টেম আছে সেই সব দেশে দুইটা বড় দলই আসলে দিন শেষে টিকে থাকে, এটা আপনারা দেখে নিতে পারেন। তো এখন আওয়ামী লীগ নাই, সুতরাং বিএনপির জন্য একটা বড় সম্ভাবনা আছে যে বিএনপি আসলে নির্বাচনে খুব ভালো করবে। কিন্তু বিএনপি যদি নির্বাচনে খুব ভালো করে, এখন বিএনপি যদি কমিট করে যে না আমাকে দেন, আমি আগে আগের সিস্টেমে যাই, আমি তারপর 2/3 মেজরিটি পাইলে চেঞ্জ করে ফেলবো, ওইটার তো আসলে ওই কমিটমেন্টের ক্রেডিবিলিটি আসলে কত? কারণ আমরা তো জানি যে রাজনৈতিক দল সবসময় ক্ষমতায় থাকতে চাবে এবং তার ক্ষমতাতে যত
কম প্রশ্ন আনা যায় সেটা সে চেষ্টা করবে। তো বাকি রাজনৈতিক দল এবং গণমাধ্যম গুলারও উচিত যে এখানে ওই জায়গায় আলোচনাটা আনা, যে কারণ তারা কিন্তু অলরেডি বলছে যে আমরা একটা 31 দফা দিচ্ছি, কিন্তু 31 দফার মধ্যেও কিন্তু আপার হাউস লোয়ার হাউস আছে, কিন্তু তাদের আপার হাউসের ভিশনটা আসলে কি, এবং এই সংবিধান সংস্কার কমিশন যে আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলছে তার সাথে তাদের মিল আছে নাকি নাই, এই আলোচনাগুলো খুব একটা দেখতেছি না। হয়তো তারা একটা মতামত দিলে তখন আমরা দেখতে পাবো, কিন্তু এইগুলা নিয়ে আরো বেশি আলোচনা হওয়া উচিত ছিল বলে মনে করি। তো আমি অনেক লম্বা উত্তর দিছি, আমি শেষ করি যে আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের তিনটা জিনিস: এক হচ্ছে সাধারণ যে কোনো নির্বাচিত সরকার দেশ চালানোর জন্য যা যা করা লাগে সেটা তাদের করতে হইতো, বাট তার বাইরেও তাদের বিচার করতে হইতো এবং সংস্কার করতে হইতো, এবং সেখানে বিচার সম্পর্কেও কি হচ্ছে ওইটা আমাদের কাছে সাধারণ জনগণের কাছে অত একটা স্পষ্ট না। সংস্কারটা আমরা দেখতে পাইছি যে কিছু কিছু কাজ হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় যে আরো জনসম্পৃক্ত হওয়া দরকার ছিল এবং আরো বেশি ম্যানেজেবল করা দরকার ছিল, যে যতটুকু আসলে যেটার পেছনে জনগণ র্যালি করতে পারতো, জনগণও হয়তো তখন চাপ দিতে পারতো যে হ্যাঁ আসলে তো উচ্চকক্ষ করা দরকার বা আসলে তো একটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন করা দরকার। এখন যেটা হয়েছে যে বিএনপি কিন্তু ডক্টর আলী রিয়াজের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন করতেছে, বোঝানোর চেষ্টা করতেছে এটা একটা বিদেশি ষড়যন্ত্র বা ওইরকম একটা ইঙ্গিত দিচ্ছে। বা বিএনপি মানে বিএনপির অনেক নেতারা, বিএনপি রাজনৈতিক দল হিসেবে না, বা তারা প্রশ্ন করতেছে যে এই সংস্কার আমরা মানবো কেন, বা আমরা যখন ক্ষমতায় যাব তখন আমরা এই সংস্কার আবার ফালাই দিব, কিন্তু মানে আপনি যাবেন কোন সিস্টেমে, কোন সিস্টেমে নির্বাচন হবে। তো সেইখানে আসলে তাদের উপরে একটা সবগুলা রাজনৈতিক দলের একটা চাপ দেওয়ার দরকার ছিল। এইখানে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সবগুলা রাজনৈতিক দলের মধ্যে আসলে ঐক্য নাই, কারণ আপনি দেখেন যদি উচ্চ কক্ষে যদি আসলে আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন করতে পারতাম তাহলে কিন্তু ছোট ছোট রাজনৈতিক দলগুলোর জন্য সুবিধা হইতো। তারা যদি বিভিন্ন নিচের যে 300 আসন সেখানে হয়তো কোনো আসনেই তারা, ধরলাম যে কোনো একটা পার্টি 5%-এর বেশি ভোট পায় না, কিন্তু সারা দেশে তারা যদি 5% ভোট পায় তাইলে কিন্তু তারা আপার হাউসে 5 জন মানুষকে বসাইতে পারতো, এবং ওই 5 জন মানুষ তখন আইন প্রণয়নে আলোচনায় অংশ নিতে পারতো, বা মানুষজন সংসদ টিভিতে দেখতো, বিটিভিতে দেখতো যে এই 5 জন ওখানে ভূমিকা রাখতেছে, এভাবে আস্তে আস্তে কিন্তু তারা চাইলে তাদের রাজনৈতিক দলের রেলেভেন্স বাড়াইতে পারতো। এই জিনিস, এবং তখন যেটা হয়তো পরবর্তীতে যখন আরো নির্বাচন হইতো তখন মানুষজন দেখতো যে আচ্ছা ঠিক আছে, আমার পছন্দের প্রার্থী যদি নাও জিতে, কিন্তু তাকে যদি আমি ভোট দেই তার দলের কিছু মানুষ কিন্তু আপার হাউসে থাকবে, সুতরাং আমার ওই মতামতগুলো কিন্তু আহ, তার একটা প্রতিনিধিত্ব থাকবে। এই জিনিসটা কিন্তু ছোট রাজনৈতিক দলগুলোর পক্ষে যায়, কিন্তু ছোট রাজনৈতিক দলগুলোর মধ্যে দুইটা অ্যাঙ্গেল আমি দেখতে পাই। একটা অ্যাঙ্গেল হচ্ছে যে যেহেতু এখানে জামায়াতে ইসলামী এবং ইসলামপন্থী দলগুলো আছে, অনেক আবার অনেক রাজনৈতিক দল আছে যারা আবার এদের পছন্দ করে না, যেহেতু আমাদের রাজনীতিতে এরকম মেরু আছে, মেরুকরণ আছে। তো এই পোলারাইজেশনের ফলে কি হয়, পোলারাইজেশনে যেটা হয় যে মানুষজন মাঝে মধ্যে অনেক একটু গণতন্ত্র কম হইলেও আমার অপোনেন্ট যদি একটু মার্জিনালাইজড হয় বা মার খায়, আমি খুশি। মানে যে এটাই কিন্তু পোলারাইজেশনের লজিক, মানে সমাজে যখন আপনার পোলারাইজেশন বেশি থাকবে, আপনি যখন এক পোলার লোক হবেন, এই যে ফেসবুকে আমরা দেখি না শাপলা শাহবাগী বাইনারি, হুম, হুম, মানে হুম, মানুষজন হুম। আসলে যেটা বোঝানোর চেষ্টা করতেছে যে এখানে একটা পোলারাইজেশন আছে। এবং আমি রিজভিকে পছন্দ করি না এখন। রিজভি, আমি চাই যে রিজভি মাইর খাক। রিজভি মাইর খাইতে গিয়ে যদি দেশের গণতন্ত্র একটু কমও থাকে, কেউ যদি একটু তাও আমি খুশি। অথরিটারিয়ান উপায়ে একটু রিজভিকে মাইর দেয়, আমি খুশি, কারণ রিজভি মাইর খাচ্ছে। আবার রিজভি যখন সুযোগ পাইছে ও চিন্তা করে যে ইয়াসিন ভাই মাইর খাক, দেশে একটু গণতন্ত্র কম থাক, সমস্যা নাই, কোন এককালে হয়তো গণতন্ত্র কম থাকার কারণে আমারও অসুবিধা হবে, কিন্তু আপাতত আগে ইয়াসিন ভাই মাইর খাক। তো মানে এই কারণে পোলারাইজেশনের কারণে যেটা হইতেছে, আমার কাছে মনে হয় যে বিএনপি বাদে বাকি রাজনৈতিক দলগুলোর অন্তত একটা ঐক্য দরকার ছিল, যে আমরা একটা ঐক্যতে পৌঁছেছি যে এই সংস্কারগুলোর পেছনে আমরা একমত এবং আমরা বিএনপি কে চাপ দিব, বা আমরা সবাই মিলে বিএনপি কে সাথে নিয়ে, বা বিএনপির মধ্যেও নিশ্চয়ই একটা অংশ আছে যারা সংস্কার চায়, একটা অংশ আছে যারা হ্যাঁ, হয়তো হ্যাঁ। চায় না। তো ওই একটা জনমত বা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা কনসেনসাস তৈরি করব যাতে এই জিনিসটা হয়, তো সেই জিনিসটা হইতেছে না, কারণ আমার ধারণা যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এরকম একটা মেরু আছে এবং কোন মেরুর লোকই আসলে হেল্প করতেছে না। এমন না যে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো তারা খুব একটা হেল্প করতেছে মতৈক্য করার ক্ষেত্রে, তারাও যেভাবে আসলে অনেকদিন পরে রাজনীতি করার সুযোগ পেয়ে যে ধরনের পলিসি বা তাদের আইডিওলজি বা তাদের ভ্যালুস গুলা যেভাবে সামনে আনতেছে, তাতে বাকিরাও আসলে খুব একটা সাহস পাচ্ছে না যে তাদের সাথে আহ
মানে অন্তত কিছু বেসিক মিনিমাম জায়গায় একমত হওয়ার জন্য। আর দ্বিতীয় আমার মনে হয় যে কিছু রাজনৈতিক দল আছে যারা একটু পরজীবী টাইপের, যারা সবসময় একটা বড় রাজনৈতিক দলের উপরে সবার হয়ে থাকতে চায়, এরা সুযোগ খুঁজে বিএনপি যা বলতেছে ওই দিকেই মতামত দেওয়ার চেষ্টা করতেছে। সো বিএনপির কিছু নেতা যদি বলে যে না এই সংস্কার আমরা মানি নাকি, যে এরকম অনির্বাচিত সরকার সংস্কার করলেই হবে নাকি, আমাদের দরকার নেই সংস্কার, তো তখন তারাও বলবে যে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন, সংস্কার দরকার নেই, সংস্কার দরকার নেই। তো সব মিলে আমার কাছে মনে হয় যে সংস্কারটার উপরে আমাদের অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার ছিল। ইটস আন্ডারস্ট্যান্ডেবল যে আমরা সেটা দিতে পারি নাই, কারণ বিভিন্ন ইস্যু, বিভিন্ন অস্থিতিশীলতা তৈরি হয়েছে, কিন্তু তারপরও অন্তত আমার কাছে মনে হয় যে, আমার তো মনে হয় যে প্রত্যেকদিন নিউজ কভারেজের বা যে যত টক শো হয় প্রত্যেক উইকে অ্যাটলিস্ট একটা দুইটা তো পার্টিকুলারলি টার্গেটেড হওয়া উচিত ছিল, যে কি সংস্কার প্রস্তাব করা হয়েছে, কি সমস্যার সমাধান হবে সেটা নিয়ে জনগণের সাথে ইউনিভার্সিটি ক্যাম্পাস গুলোতে যাওয়া, সেখানে স্টুডেন্টদের সাথে কানেক্ট করা, বিভিন্ন পেশাজীবীদের সাথে কানেক্ট করা, কৃষক শ্রমিকদের সাথে কানেক্ট করা, বা অন্তত উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে কিছু টাউন হল হওয়া, মানুষজন যাতে ওয়াকিফহাল থাকে এবং যাতে কিছু অ্যাটলিস্ট তাদের মতামত গুলো নোট করে এসে রাখা আর কি, কিছু ফোকাস গ্রুপ ডিসকাশনের মতো। এইটা করলে মনে হয় মানুষজন আরেকটু আগ্রহ পাইতো যে সংস্কার কি হচ্ছে। কারণ আমার কাছে মনে হয় না, আমি আমি জানি না, তুমি তো ঢাকার বাইরে একটা এলাকায় থাকো, তোমার কি মনে হয় যে মানুষজন জানে আদৌ যে কি সংস্কার হচ্ছে, বা আহ, তারা, বা যত বিষয় নিয়ে আলোচনা হয় তার মধ্যে। আহ, সংস্কার নিয়ে আসলে প্রান্তিক পর্যায়ে আমি আসলে কোনো ধরনের কোনো আলোচনাই দেখি না, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে আহ, ঢাকা শহরেও আসলে সংস্কার কেন্দ্রিক যে আসলে আপনি যেটা বললেন যে আলোচনা, যে জনসম্পৃক্ততা তৈরি করা, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে ঢাকা শহরেও ধরেন উম, কিছু ইনডোর ইন্টেলেকচুয়াল আলোচনা হয়, যেটাও আসলে খুব কম মানুষ দেখে বা বুঝে। তো উম, সাধারণ মানুষের সাথে কমিউনিকেট করা, তাদেরকে এর সাথে প্রাসঙ্গিক করে তোলা, ওই অর্থে আসলে বড় মাত্রায় কোনো আলোচনা নাই। আর গণমাধ্যমের ক্ষেত্রে আপনি যেটা বললেন, আমি ওইটাই একমত। আসলে গণমাধ্যম সবসময় হচ্ছে ধরেন প্রতিদিন একটা বার্নিং ইস্যু থাকে, কে কাকে কি বলল, হ্যাঁ, কে, মানে দেখা যায় সেটা আসলে অনেক ধরনের ওই যে আহ ছোটখাটো মারামারি কি হইছে না হইছে, এগুলো নিয়ে আর কি। মানে বৃহৎ পরিসরে আমাদের যে মোস্ট প্রায়োরিটি যেগুলো থাকা দরকার ছিল, সেই জায়গা থেকে আসলে আমি বড় মাত্রায় কোনো আলোচনা দেখি না। আমার কাছে ওইটাই মনে হয়েছে। আমি তো একটু দেশ থেকে দূরে, কিন্তু আমারও, আমি হুম, হুম, যতদূর অন্তত আমি ফেসবুকে আলাপগুলা দেখার চেষ্টা করি, অন্তত মানে যারা খুব হুম, মানে মনোযোগ দেয় পলিটিক্সে, তাদের হুম, মধ্যেও যে খুব তারা এইগুলো নিয়ে আলোচনা করে ব্যাপারটা তা না, কারণ এগুলো নিয়ে হুম, আলোচনা করতে গেলে অত রিয়াকশনও পাওয়া যায় না, মানুষজন অত এঙ্গেজও করে না। হুম, তো সবার মধ্যে একটা প্রবণতা আছে যে জনপ্রিয় বিষয় নিয়ে আহ হুম, হুম, হুম। কথা বলার একটা প্রবণতা আছে আর কি, ওইটাই। হ্যাঁ, ওইটা যেটা হয় যে ভাই ধরেন প্রতিদিন দেখা যায় কেউ না কেউ কিছু না কিছু বলে, কারো সম্পর্কে বলে, কেউ কারোর প্রতি একটু রাগ বিদ্বেষ নিয়ে একটা কথা বলে, সেই কথাটাকে পিক করে মিডিয়া ওইটাই ফুল অ্যাটেনশন দেয়, এবং তার যারা প্রতিপক্ষ থাকে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করা হয় যে আপনাকে অমুক এটা বলছে, আপনি কি বলেন। আবার সে একটা প্রত্যুত্তর দেয়, মিডিয়া আবার তার কাছে গিয়ে ছুটে যায়, আপনাকে তো অমুক এটা বলছে, আপনি কি বলেন। তো এইভাবে আর কি মিডিয়ার এঙ্গেজমেন্ট আমি দেখতে পাই আর কি। সো ওই জায়গা থেকে আপনি যেটা বলছেন আমি একমত। আসলে জনগণকে সম্পৃক্ত করা এবং বৃহৎ পরিসরে যে একটা আলোচনা নিয়ে আসা, আমি প্রশ্ন করার সময় আপনাকে যে কথা বলছিলাম যে জার্মানির ব্যাপারটা, মানে জার্মানি হিটলারের পরবর্তী সময়তে একটা বড় ধরনের পাবলিক ডিসকোর্স, জনগণকে সম্পৃক্ত করা, একটা বড় ধরনের কাজ করছে আর কি। তো সেই জায়গা থেকে আমি ওই পাবলিক এঙ্গেজমেন্ট আমিও দেখি না আসলে। যদি আমরা ধরে নিই যে আওয়ামী লীগ পরবর্তী সময় নির্বাচন করবে না, এবং এনসিপি ইতিমধ্যে তারা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করছে, তো সেই জায়গা থেকে তাদের আসলে তাদের টার্গেট ভোটার কারা, এই ব্যাপারটা তো আসলে ধরেন বিএনপি বা আগের যে দলগুলো ছিল তারা তো অনেকটা জানে যে তাদের আসলে ভোট ব্যাংক কারা। তো এনসিপি আসলে তারা কাদেরকে টার্গেট করে তারা আসলে নির্বাচনী প্রচারণা বা জনসম্পৃক্ততা করতে পারে, যাতে তারা সবচেয়ে ম্যাক্সিমাম আউটপুটটা পাইতে পারে আর কি, কিভাবে এই ক্যাম্পেইনটা তারা করতে পারে। এইটার জন্য কতগুলা অনুমান করতে হবে আর কি। মানে একটা প্রথম অনুমান হচ্ছে যে মানে নির্বাচনে একজন কিভাবে জয়ী হচ্ছে, মানে বাংলাদেশে নির্বাচনে আপনি কিভাবে জিততে পারেন। আমার কাছে মনে হয় যে নির্বাচনে দুই ভাবে জিততে পারেন। এক হচ্ছে যে আপনার পক্ষে প্রচন্ড জনসমর্থন আছে, যে আপনার জন্য মানে একটা কেন্দ্রের ধরেন বা একটা আসনের 60% 70% মানুষ আপনার পক্ষে ভোট দিচ্ছে, সুতরাং কিছু মানুষ যদি কারচুপি করার চেষ্টাও করে তাও খুব বেশি সুবিধা করতে পারবে না, যে আপনি
আপনার অপোজিশন যদি কারচুপি করার চেষ্টা করে, ভয় দেখানোর চেষ্টা করে, বা যেটাই করুক, আপনার পক্ষে যদি প্রচুর জনসমর্থন থাকে, এটা মোটামুটি ক্লিয়ার হয়ে যায় যে আপনি মানুষের ভোটে জিততেছেন। যদি কোনো ধরনের ভয় ভীতি প্রলোভন গুজব, বাংলাদেশে নির্বাচন কিভাবে হয়, যে আগের রাতে গুজব ছড়ায় দেয়, এই এখানে এটা হয়েছে, ওখানে ওইটা হয়েছে, এখান থেকে এই ইশারা আসছে যে ওই ওই তো জিতবে, বা আমরা জেনে গেছি যে ওরা জিতবে, ওখানে আর ভোট দিতে গিয়ে লাভ নাই। বা দেখা গেল যে টাকা ছেড়ে দিল, যে আচ্ছা ঠিক আছে টাকা ছেড়ে দাও, এই জায়গাগুলো টাকা ছেড়ে দাও। বা আমরা জানি যে কিছু পাড়া থেকে এই দলকে ভোট দিবে, ওই পাড়ার সামনে গিয়ে কিছু মাস্তানদারা করে রাখো, যাতে ওই পাড়া থেকে মানুষজন ভোট কেন্দ্রে আর যেতে সাহস না পায়। বা কিছু কিছু পাড়ায় তুমি অটোরিকশা সার্ভিস দাও, অটোরিকশায় যাওয়ার সময় যেতে যেতে বলো যে ভাই আপনি কিন্তু ভোটটা এঁকে দিবেন। বা আপনি ভোট কেন্দ্রে যাওয়ার সময় দেখা গেল যে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ভোট কেন্দ্র দেখলাম যে কারো দখলে আছে, বা সিক্রেট ব্যালট বাক্স যেটা কালো কাপড়ে ঘেরা, সেটা হয়তো কালো কাপড়ে আসলে ঘেরা না, কালো কাপড় আসলে পড়ে আছে, অর্ধেক পড়ে আছে। আমি অনেকগুলো পসিবিলিটি বললাম, এর বাইরেও নিশ্চয়ই আরো পসিবিলিটি আছে যেগুলো তুমিও বলতে পারবা, যে যেভাবে যেভাবে বাংলাদেশের নির্বাচনে ঘাপলা করা সম্ভব। আমার কথা হচ্ছে যে নির্বাচনটা আসলে কিভাবে হচ্ছে, নির্বাচনটা কি এরকম ঘাপলাযুক্ত নির্বাচন হচ্ছে নাকি ঘাপলা ছাড়া নির্বাচন হচ্ছে, এটা একটা। হ্যাঁ, তুমি মনে হয় কিছু বলতে এই চাইছো। এই এইখানে আমরা যদি ধরেন ওই অ্যাজাম্পশনটাও ধরে নিই, যেহেতু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য উম সেনাবাহিনী বা পুলিশকেও প্রস্তুত করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তো খুবই মানে প্রতিশ্রুতিবদ্ধ যে সে আসলে একটা হুম, আ ভালো নির্বাচন দিবে আরকি। যদি আমরা ধরে নিই যে এই ফ্যাক্টর গুলো আসলে আ নির্বাচনে কম ঘটবে আরকি। মানে বিগত নির্বাচনে যেরকমভাবে ঘটে যে ২ টা বড় দল তারা যেভাবে মারামারি কাটাকাটি করত, সেইখান থেকে যদি আমরা ধরে নিই যে না, এই ফ্যাক্টর গুলো খুবই কম থাকবে, মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে। তো সেই জায়গা থেকে আসলে এনসিপি এই ফ্যাক্টর গুলো যদি আমরা হ্যাঁ। ধরে নিই, তো তখন কি আমি করতে পারে আসলে? আমি প্রথমে বলি যে যদি এরকম নির্বাচন সুষ্ঠু না হয়, এবং যদি পেশি শক্তি হুম, বা কার্ড অর্গানাইজড হুম, হুম, শক্তি, কারণ দিন শেষে নির্বাচনটা কেবলমাত্র কেন্দ্রে কে ভোট দিচ্ছে তাই না, ভোট কেন্দ্র পাহারা দেওয়ার ব্যাপার আছে। ভোট কেন্দ্রের ভেতরে যেরকম লিখিত এজেন্ট থাকে, ভোট কেন্দ্রের বাইরেও হয়তো ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য সব পক্ষ থেকে যদি লোক থাকে, তাহলে একটা ব্যালেন্স অফ পাওয়ার হইতে পারে। সুতরাং আমার কিছু কর্মী দরকার। সুতরাং আমার ভোটারের আগেও যেটা দরকার, যে আমার একটা অর্গানাইজড একটা বেস, যারা কর্মী, যারা ভলান্টিয়ার, এবং যারা কমিটেড, যারা মাঠে থাকবে এবং যারা মাঠ ছাড়বে না বা কেন্দ্র ছাড়বে না, মারামারি হলেও ছাড়বে না। আমার মনে হয়, তো তোমার প্রশ্নের উত্তর, আমার মনে হয় যে এনসিপির উচিত বিএনপির বাম দিকে যাওয়া, বা আরো আরো লিবারেল একটা অবস্থান গ্রহণ করা। কিন্তু লিবারেল অবস্থান কেন গ্রহণ করবে না, সেইটার কিছু কারণ আমি অ্যানালাইজ করি। এক হচ্ছে যে সে তার কর্মী সংগ্রহের জন্য বা একটা অর্গানাইজড বেস পাওয়ার জন্য এমন হইতে পারে যে সে ডানে ঝুঁকবে, কারণ সে হয়তো মনে করতে পারে যে ডান দিকে ডানপন্থীদের মাঝে কর্মী পাওয়ার খরচটা কম। খরচ বলতে আমি যেটা বুঝাইতেছি, বাম দিকের সবাই এত ছড়ানো ছিটানো, তাদেরকে অর্গানাইজ করা। মানে আওয়ামী লীগ কি করছে, আওয়ামী লীগ একটা ছাত্রলীগ, যুবলীগ, এভাবে, মানে আওয়ামী লীগের ছাত্রলীগ তো মানে বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলে গেলেও, মানে বান্দরবানের রেমু, ও তিন্দু, ওখানে ওইসব জায়গায় গেলেও কিন্তু দেখা যায় যে ওর একটা ছাত্রলীগের একটা 2 তলা বিল্ডিং আছে। অর্থাৎ ও যে পর্যায়ে আর কি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে এবং যেভাবে অর্গানাইজ করছে ওর বেসটাকে, ওইটা তো এখন কেউ এসে হঠাৎ করে করতে পারবে না। এবং ওই অর্গানাইজটা কিন্তু করছে ওর রাজনৈতিক সুবিধা, প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ, রেন্ট, এগুলোর মাধ্যমে, এগুলোর ডিস্ট্রিবিউশনের মাধ্যমে করছে, বা হয়তো আইডিওলজির মাধ্যমেও করছে। সো নতুন একটা রাজনৈতিক দল হয়তো চাইতে পারে যে আমি আসলে একটু দেখি যে ডান দিকে যাই, কারণ ডান দিকে আইডিওলজিক্যালি হয়তো অনেকে অলরেডি ব্যান্ডেড টুগেদার, এবং তাকে যদি আমি হঠাৎ করে অ্যাক্সেস করতে পারি, তাহলে হয়তো আমি একসাথে একটা মোবিলাইজড কর্মী বেজ আমি নিয়ে আসতে পারবো, এবং তাতে আমার অত বেশি খরচ করা লাগবে না, যে খরচটা আমার অন্যদিকে করা লাগবে না। আমার ধারণা এটা একটা কারণ হইতে পারে তাদের ডান দিকে ঝোঁকার বা ডান দিককে অসন্তুষ্ট না করার। কারণ আমরা প্রায় দেখি যে এই যে সামান্থা শারমিন একবার বললো যে নারী পুরুষের সমান অধিকার আছে সম্পত্তিতে, তারপর যখনই দেখলাম যে সে কিছু রিয়াকশন পাইলো, যারা ইসলাম ব্যবহার করে রাজনীতি করতে চায় তাদের ওখান থেকে যখন কিছু রিয়াকশন পাইলো, তখন আবার সে আবার টকশোতে গিয়ে এখন আর সাহস করে বলতে পারতেছে না যে আহ নারী আর পুরুষের সমান অধিকার আছে কিনা, এত বছর পরেও এসে। তো আমি যেটা বলতে চাই যে এই যে এদেরকে অসন্তুষ্ট করতে চায় না বা এদেরকে যে চটাইতে চায় না, রাগাইতে চায় না, এটার একটা কারণ হতে পারে যে এই বেসটার সাথে তারা হয়তো এক ধরনের সমঝোতা করতে চায়, বা এই বেসটাকে তারা ব্যবহার করতে চায় ভোটারের আগে ওই যে কর্মীর যে লেয়ারটা, ওইটা ধরার জন্য। সো এটা গেল একটা। কিন্তু এতে করে সমস্যা যেটা হইতেছে, তারা যেহেতু এদেরকেও খেপাইতে চায় না, কিন্তু তাদের আবার কিন্তু বাম দিকের ভোটও দরকার হবে,
এবং কেন দরকার হবে সেটা বলতেছি। তাতে করে তাদের আসলে কোনো একটা চেহারা দাঁড়াচ্ছে না, বা তাদের যে মানে তারা কোনো সিগন্যাল দিতে পারতেছে না, বা তারা কোনো ক্রেডিবল সিগন্যাল দিতে পারতেছে না যে তারা কোন ধরনের ভোটারের খুব কাছাকাছি দল। কারণ যেটা আমি আমার ওই অ্যানালাইসিসেও বলছি, এবং যেটা সবাই বলতেছে, এটা খুবই অবভিয়াস এবং ইনটুইটিভ, যে বিএনপি থেকে বিএনপির ডান দিকে যারা আছে, যত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো আছে, এরা কিন্তু অলরেডি এদের বেজের সাথে অনেক বেশি কানেক্টেড। এবং এরা কিন্তু গত রেজিমের আমলেও দেখা গেছে যে গত রেজিমকে এরা যে খুব একটা সমর্থন দিচ্ছে মানসিক ভাবে তা না, সুতরাং তারা খুঁজে পাইছে যে তারা কোন কোন রাজনৈতিক দলের সাথে বেশি কানেক্টেড। সুতরাং সেখানে গিয়ে যে খুব বেশি ফ্রি এজেন্ট বা এখনো আনডিসাইডেড ভোটার আছে বলে আমার কাছে মনে হয় না, বা ডেটাতেও দেখে মনে হয় না। আমার কাছে মনে হয় আনডিসাইডেড ভোটারটা হচ্ছে বিএনপির বাম দিকে। এখন এরা কারা? এখন 2008 সালে যারা আওয়ামী লীগকে ভোট দিছে, যে এই ধরনের মানুষ, যে 42% না 48%, আমি ভুলে গেছি, আর 2008 সালে যারা ভোট দিচ্ছে, এবং তারপরে অনেক নতুন ভোটার হয়েছে। এখন নতুন ভোটার যারা হয়েছে গত 15 বছরে, এরা কিন্তু কোনো ইলেকটোরাল পলিটিক্স দেখে নাই দেশে। বিশেষ করে 2012, 13, 2014 সালে যারা ভোটার হয়েছে, যারা তারা যে সময় বড় হয়েছে, তারা কিন্তু খুব বেশি দেশে, একটা সময় ছিল যখন আমরা বলতাম যে আপনি কি আওয়ামী লীগ করেন নাকি বিএনপি করেন, তো আপনি কি বরিশাল নাকি নোয়াখালী, আপনি কি মুসলমান নাকি হিন্দু, আপনি কি উত্তরাঞ্চল না দক্ষিণাঞ্চল, এরকমই কিন্তু একটা মানুষের পরিচয়ের একটা অংশ ছিল যে আপনি আওয়ামী লীগ করেন নাকি বিএনপি করেন। কিন্তু এটা কিন্তু প্রায় 2009 থেকে 2024-এর মধ্যে কিন্তু আমরা ওই জিনিসটা আস্তে আস্তে অনেক কমে গেছে। সুতরাং এই সময় যারা প্রথম ভোটার হয়েছে, এদের কিন্তু এরকম পার্টিজান আইডেন্টিটি ওইভাবে ডেভেলপ করছে বলে আমাদের মনে হয় না। একটা হুম, হইতে পারে যে আওয়ামী লীগের প্রতি এক ধরনের ঘৃণা জন্মাইছে অনেকের, কিন্তু অনেকেই কিন্তু এখানে হুম, আওয়ামী লীগ পরিবার থেকেও আসবে সারা বাংলাদেশ যদি আমি চিন্তা করি। সুতরাং ফ্যামিলির ভেতর থেকে কিন্তু একটা পার্টিজান পুশ থাকে, এবং তার ফ্যামিলি যদি হুম, আওয়ামী লীগ রেজিমের বেনিফিশিয়ারি হয়, এবং সে যদি বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়, তার কিন্তু পার্টিজান আইডেন্টিটি আরো শক্তই হবে আওয়ামী লীগের পক্ষে। হুম, হুম, সুতরাং আওয়ামী লীগের একটা কোর ভোট থাকবে, যারা 2008-এর আগের ভোটার এবং 2008-এর পরে প্রথম ভোটার হয়েছে, এর মধ্যে একটা কোর ভোটার বেজ আওয়ামী লীগের আছে, যারা হয় নির্বাচনে অংশ নিবে না, অথবা সেই প্রার্থীর পক্ষে ভোট দিবে যে প্রার্থী হয়তো আওয়ামী লীগকে ওই এলাকায় স্বাচ্ছন্দ্যে রাখার প্রতিশ্রুতি দিবে, বা বলবে যে আমাকে ভোট দেন, আমার এলাকায় আওয়ামী লীগের কর্মী বা আওয়ামী লীগের সমর্থক পরিবারদের কিছু হবে না, এই ধরনের নিশ্চয়তা যারা দিতে পারবে, যারা ক্রেডিবলি সিগন্যাল করতে পারবে, তারা হয়তো ওই আওয়ামী লীগের কোর ভোটারদের কিছু ভোট পাইতে পারে। কিন্তু এর বাইরে কিন্তু একটা অংশ আছে যারা হয়তো আওয়ামী লীগকে ভোট দিত এই কারণে না যে আওয়ামী লীগ তাদের সবচাইতে পছন্দের দল, কিন্তু দিত কারণ বিএনপি বা জামাত সেই ধরনের পলিসি বা সেই ধরনের রাজনীতি করতো না যে ধরনের রাজনীতি তারা পছন্দ করে। আওয়ামী লীগও যে করতো তা না, হুম, কিন্তু তারপরে তারা আওয়ামী লীগকে দিত কারণ হচ্ছে আওয়ামী লীগ তাদের মতাদর্শের কাছের দল ছিল। আমার কাছে মনে হয় হুম, যে এইরকম একটা জায়গাকে যদি এনসিপি টার্গেট করতে পারে, যারা একেবারে কোর লয়াল আওয়ামী লীগ ভোটার না, কিন্তু যারা হয়তো হুম, একটু শহরাঞ্চলে, একটু শিক্ষিত, একটু আহ সকল মানুষের অধিকারে বিশ্বাস রাখে, হুম, এই ধরনের কিন্তু একটা বেজ পাওয়া যাবে। এবং আমরা কিন্তু সার্ভেতেও যখন দেখতেছি, আমরা কিন্তু দেখতেছি যে একটা আনডিসাইডেড অংশ আছে হুম, এইরকম। বিশাল। তো আমার কাছে মনে হয় যে এইটাকে টার্গেট করলে দুইটা সুবিধা হইতে পারে। একটা হইতে পারে যে আরবান এরিয়া গুলাতে তারা, যদি আমি ধরে নিই যে আপার হাউস এবং লোয়ার হাউস হচ্ছে সংসদে, তারা লোয়ার হাউসে যেখানে মেজরিটি পাইতে হবে, তারা কিছু সিট জিতলেও জিততে পারে, নাও জিততে পারে। কিন্তু তারা যদি এই পপুলেশনটাকে টার্গেট করতে পারে, যে একটু শিক্ষিত, একটু আরবান, একটু নারী, নারীরা যারা আছে, কর্মজীবী নারী, এদেরকে যদি টার্গেট করতে পারে, মাইনরিটি যারা আছে, কারণ মাইনরিটি রাইট বা নারীর রাইট নিয়ে কিন্তু ইসলামপন্থী দলগুলা খুব বেশি যে আলাপ আলোচনা করতেছে ব্যাপারটা তা না। সুতরাং এখানে বিএনপি যতটুকু করতেছে তার চাইতে বেশি যদি কোনো একটা নতুন রাজনৈতিক দল করতে পারে সুবিধা হচ্ছে, এবং তাদেরকে যদি মোবিলাইজ করে ভোট কেন্দ্রে নিয়ে আসতে পারে এবং তাদের পক্ষে ভোট দেওয়াইতে পারে, তাইলে অন্তত যদি 10-15%, 20%, 25% ভোট যদি তারা পাইতে পারে পপুলার ভোটের, তাইলে আপার হাউসে তারা কিছু রিপ্রেজেন্টেশন পাবে। তখন যেটা হবে যে তাদের হাতে কিছু ক্ষমতা থাকবে, যে আইন প্রণয়নের ক্ষেত্রে তাদের কিছু বক্তব্য থাকবে। সংসদ টিভিতে, বিটিভিতে আমরা দেখবো যে এরা ভাষণ দিতেছে আপার হাউসে, কথা বা বলতেছে। এরা বিভিন্ন আলোচনায় অংশ নিবে। তখন আস্তে আস্তে হয়তো, কারণ আমরা যদি এরকম একটা নতুন সিস্টেমে যাই, এটার ভোটিং অভ্যাসটা করতেও কিন্তু 10-15 বছর সময় লাগবে, তখন কিন্তু আস্তে আস্তে তাদের একটা বেস তৈরি হবে বলে আমার মনে হয়। তো আমার কাছে মনে হয় যে ট্রেড অফটা হচ্ছে যে তারা কি সহজে ডান দিক থেকে কিছু কর্মী চায়, কিন্তু যেটা আসলে কতটুকু রিলায়েবল আমি ঠিক নিশ্চিত না, নাকি তারা একটা ক্রেডিবল সিগন্যাল দিতে চায় যে বাম দিকে যে ফ্রি ভোটাররা আছে এখন,
অনেকেই কিন্তু যারা আওয়ামী লীগের কোর ভোটার না, আওয়ামী লীগের প্রতি হয়তো অতটুকু সন্তুষ্ট না, কারণ জুলাই গণ অভ্যুত্থানে যারা তারা যেটা করছে, জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু সফল হওয়ার একটা কারণ হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে ঢাকা ইউনিভার্সিটির হল থেকে যখন বের করে দিচ্ছে ছেলেপেলেকে 17 তারিখ, রাইট, 18 তারিখ কিন্তু আমরা দেখছি প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলে নেমে আসছে, এবং যেই ধরনের ছেলেপেলেরা মারা গেছে তাদের বাবা মা কান্নাকাটি করতেছে, এরা কিন্তু সবাই শহুরে মধ্যবিত্ত বাবা মা, তাদের বাচ্চা কাচ্চা মারা গেছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছে, মানে আরো অনেকে আছে, কিন্তু এই অংশটা কিন্তু আগে এতটা কানেক্টেড ছিল না। গার শুনতে খারাপ লাগবে কিন্তু গার্মেন্টস শ্রমিকদের ওখানে গুলি করে মারলে কিন্তু ওইটা অতটা আমাদেরকে এতটা নাড়া দেয় না, সমাজটা যেভাবে তৈরি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করতে গেল বা ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করতে গেল, তাদের গায়ে গরম পানি ছিটালো, আমরা দেখি আহা উহু করি, কিন্তু খুব বেশি কিছু হয় না। কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যে ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলে যখন মারা যাচ্ছে, বা এরকম শহুরে মধ্যবিত্ত, যারা মধ্যবিত্ত চাকরি করে, হোয়াইট কলার চাকরি করে, এদের বন্ধু বান্ধবরাই সরকারে আছে বা এরা খুব গুরুত্বপূর্ণ অবস্থায় আছে, এদের কিন্তু একটা জনসমর্থন কিন্তু ওখানে হারায় ফেলছে আওয়ামী লীগ ওই দিন যখন হুম, এদের হুম, উপরে হুম, হুম, গুলি করছে এবং এদেরকে মারছে। তো হুম, হুম, এখানে কিন্তু এক ধরনের ক্ষোভ আছে, কিন্তু এরা হয়তো এত ভোকাল বা এত লাউড একটা অংশ না, কিন্তু হুম। এদের সাথে কানেক্ট করার একটা সুযোগ আছে বলে আমি মনে করি। আহ, আমি যদি ভাই এই যেটা বললেন আপনি যে মানে ডিলেমাটা হচ্ছে কর্মী সহজে অ্যাক্সেস করতে গেলে ডান দিকে ঝুঁকতে হবে, কিন্তু আবার ভোট ব্যাংকটা তাদের আসলে বেশি পাওয়ার সম্ভাবনা হচ্ছে যদি তারা লেফটের দিকে যায়। তো আমি যদি একটু রিসেন্ট ডেভেলপমেন্ট বলি, রিসেন্টলি মানে গত 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে বিএনপি বরঞ্চ আরো বেশি লেফটের দিকে ঝুঁকে পড়ছে। তারা দেখা যাচ্ছে যে লেফটের যে পলিটিক্যাল পার্টিগুলো আছে বা স্টুডেন্ট উইংগুলো আছে তাদের উম, মানে তাদের বিভিন্ন দাবি দেওয়ার সাথে তারা একমত পোষণ করছে, কিংবা তারেক জিয়াও ইভেন ইফ সে এই লেফট ভোটারদেরকে টানার জন্য বা তার পলিসিও হতে পারে, সে আপনি যে কথা বলছেন ওই ধরনের কথাগুলোই তারা বলছে আসলে। তো এইখানে একটা যদি এরকম হয় যে আসলে বিএনপি এবং এনসিপি দুইজনে যদি একই জায়গায় টার্গেট সেট করে, তাহলে আসলে কার পসিবিলিটিটা বেশি হয়, কে আসলে বেশি অ্যাক্সেস করতে পারে? প্রথমত এখানে একটা তো হচ্ছে যে কোথায় আপনি অবস্থান নিলেন, আর দ্বিতীয়ত হইতেছে যে আপনার ক্রেডিবিলিটি, মানে আপনি যে সিগন্যালটা দিলেন, আপনি যে মেসেজটা দিলেন, সেটার ক্রেডিবিলিটিটা আসলে কি, যেটা আমার কাছে মনে হয় যে এনসিপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে ওর প্রথমত ওর তো জনগণকে বিশ্বাস দিতে হবে যে আমি ভোটে দিতে আসবো, বা আমি তোমার কথাটা শুনবো, আমি তোমার কথাটার প্রতিনিধিত্ব করব, এবং এটাকেই আমি সংসদে নিয়ে যাব আইন প্রণয়নে, বা তোমার এলাকার বিভিন্ন নিরাপত্তা হোক, সুবিধা হোক, সেখানে আমি তোমার প্রতিনিধিত্ব করবো। তো বিএনপির ওখান থেকে একটা সুবিধা আছে, বিএনপির অন্তত মানুষজন একটা প্রায়র ইনফরমেশন আছে যে বিএনপি তো আসলে সরকার গঠন করছে। আহ এনসিপির যেটা করতে হবে যে মানে একই কারণে আরো মানে একটা জায়গায় কমিটেড হয়ে ক্রেডিবল সিগন্যাল দেওয়াটা জরুরি, অন্তত শহুরে মধ্যবিত্ত বা যারা নিয়মিত পলিটিক্স সম্পর্কে খোঁজ খবর রাখে, এই সেগমেন্টটার জন্য অন্তত ওর মানে একটা অংশ, একটা জায়গা বেছে নেওয়া উচিত এবং ওই জায়গায় কমিট করা উচিত। বিএনপির কিন্তু একটা ভোট বেস, অলরেডি স্টাবলিশড ভোট বেস কিছুটা ডানেও আছে, জামাত থেকে বিএনপির মাঝামাঝি যারা আছে তার একটা অংশ কিন্তু বিএনপি পায়। সুতরাং বিএনপি এদেরকেও খুব বেশি এলিয়েনেট করতে পারবে না। বিএনপি যদি আবার বেশি লেফটে সরতে সরতে এখন যদি একেবারে পুরোপুরি বামপন্থী দলগুলোর মতো আলোচনা করা শুরু করে, তাহলে কিন্তু ওর ডান দিকের ভোটাররা আবার তখন আবার কিন্তু ডিসকারেজ হবে বা এলিয়েনেটেড হয়ে যাবে, তখন তারা আবার অন্য ডান দিকের দলগুলোর দিকে ঝুঁকতে পারে। তো এটা থিওরিটিক্যালি পসিবল। সুতরাং বিএনপি চেষ্টা করে মাঝামাঝি একটা জায়গায় থেকে বাম দিকেও সিগন্যাল দিতে যে আমরা তোমাদের অধিকার রক্ষা করতে চাই, এবং ডান দিকে তো ওর অলরেডি স্টাবলিশড ভোট বেস আছে। সো এনসিপির আসলে উচিত বরং আরো কমিটেড হয়ে বাম দিকে আরো কমিটেড একটা অবস্থান নেওয়া এবং দেখানো যে কেন তারাই আসলে বাম দিকের ইন্টারেস্ট গুলোকে ভালো মতো রিপ্রেজেন্ট করতে পারবে, এবং বিএনপি পারবে না, কারণ বিএনপির আসলে ডান দিকে একটা অ্যালিজিয়েন্স তার সব সময় রাখতে হবে। কিন্তু এনসিপি অলরেডি মনে হয় সেই জায়গাটা অনেকখানি হারায় ফেলছে, এবং সেইটা আসলে সামনে কতটুকু রিগেইন করতে পারবে সেটা আসলে পরিষ্কার না। এটা আমি বলতেছি অন্তত শহুরে মধ্যবিত্ত বিভিন্ন সংখ্যালঘু, মানে যারা বাঙালি মুসলিম পুরুষ, এই আইডেন্টিটির বাইরেও যা যে অনেক ভোটার আছে, নারী ভোটার আছে, অমুসলিম ভোটার আছে, বাঙালি না এমন ভোটার আছে, বা শহরে মধ্যবিত্ত বাঙালি মুসলিম পুরুষ সহ বিভিন্ন মুসলিম পুরুষ নারী ভোটার আছে যারা
সবার অধিকার রক্ষা করতে চায় বা বেশি বাড়াবাড়ি পছন্দ করে না, যে মানুষের অধিকার হরণ করা নিয়ে এত মাতামাতি পছন্দ করে না, বা বেশি উগ্রতা পছন্দ করে না। মোটামুটি কোএক্সিস্ট করতে চায় মানুষের সাথে, গান বাজনাও করতে চায়, নামাজ রোজাও করতে চায়, হজও করতে চায়, জাকাতও করতে চায়, আবার একটু পয়লা বৈশাখও করতে চায়, একটু পান্তা ভাত ইলিশও খেতে চায়। মানে এমন মানুষ যে একদম নাই তা না, কিন্তু মানে এদের জন্য অন্তত পক্ষে এনসিপির ওই জায়গায় একটা ক্রেডিবল সিগন্যাল দেওয়া উচিত। আমার কাছে মনে হয় শহরের বাইরে, শহরের বাইরের ফলাফল গুলো অনেকখানি হবে লোকাল নেটওয়ার্কের উপরে। মানে আপনার কি লোকালি যে স্থানীয় যে প্রভাবশালী লোকজন আছে তারা আসলে আপনাকে কতটুকু সমর্থন দিচ্ছে, কারণ সেখানে অনেকে থাকতে পারে যে যারা এনসিপি তাদের জন্য একদম নতুন একটা এলিমেন্ট হবে, তো ওরা অনেকে জানবেও না যে এই বিশ্ববিদ্যালয় পড়ুয়া শহুরে ছেলেটা আসলে, বা একটা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শহুরে মেয়ে কয়েকদিন আগে বিসিএস চাকরির চেষ্টা করতেছিল, এ আসলে আমাদের কতটুকু উপকার করতে পারবে। তো সেই ক্ষেত্রে হয়তো লোকাল কিছু প্রভাবশালী মানুষজন যদি আপনাকে এন্ডোর্স করে যে না ঠিক আছে উনি আসলে আমাদের জন্য ভালো হবে, তো ওই সিগন্যালটা তখন হয়তো গ্রামীণ ভোটারদের ইনফরমেশন প্রবলেম সলভ করবে। তো সেখানে আবার স্ট্র্যাটেজি আবার একটু অন্যরকম হবে আমার ধারণা, যে সেখানে আরো খুবই লোকালাইজড প্রবলেম সলিউশন বা লোকালাইজড যে ইস্যুগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করতে হবে। তোমার কি মনে হয় যে আমার এই অ্যাঙ্গেলটা নিয়ে তোমার কি মনে হয়? হ্যাঁ, মানে লোকাল মানুষদের আসলে অনেক এই যে যেটা হচ্ছে যে শহরে মধ্যবিত্তর যেরকম চাওয়া যে লোকালি তো আসলে মানুষের যে সমাজে বসবাস করে বা গ্রামে যে বসবাস করে সেইখানে আসলে মানুষজনের স্বাধীনতা বা অন্যান্য সমস্ত কিছু আসলে অনেকটা মানে সামাজিকভাবে নির্ধারিত হয়ে যায়। তারা আসলে অনেক বেশি পরিমাণে দেখে যে যে জনপ্রতিনিধি হবে তার সাথে আমার আসলে অ্যাক্সেস কতটুকু, আমি কোনো বিপদে পড়লে সে আমাকে রক্ষা করতে পারবে কিনা, কিংবা হচ্ছে আমার রাস্তাঘাটটা ঠিকঠাক হবে কিনা, হ্যাঁ, এই বিষয়গুলো তাদের কাছে মানে বেশি আহ, মনে হয় যে বেশি প্রাধান্য দেয় তারা। তো ওই জায়গা থেকে লোকালি আপনি যেটা বলছেন ওইটা একমত যে লোকালি তারা আসলে একজন দেখে যে প্রভাবশালী মানুষ যে ব্যক্তি সে আসলে তাদেরকে কতটুকু আশ্বস্ত করতে পারে তার উপরে ভিত্তি করে তারা আসলে ভোট দেয়। যতটা না আসলে রাজনৈতিক দলের যে আদর্শ সেই আদর্শটা তার দেখে ওইভাবে তারা ভোটটা দেয় আসলে। ওই লোকাল মানুষরা আসলে তারা তাকে তার স্বার্থ কতটুকু দেখতে পারবে তার ভিত্তিতে তারা আসলে ভোটটা দিবে, আমার এটাই মনে হয় আর কি। পপুলিস্ট কিংবা হচ্ছে উগ্রপন্থী যে রাজনৈতিক দলগুলা তারা এখন অনেক জায়গাতেই সাফল্য পাচ্ছে। আমরা পাশের দেশ ভারত বলি বা ইউরোপ সে জায়গার কথাটাও যদি বলি, তো আসলে আহ, আপনি এইখান থেকে কি দেখেন যে আসলে উদার গণতন্ত্রের যে ধারণাটা ছিল বা যে ব্যবস্থাটা ছিল সেটা কি সামনের দিকে আরো বেশি খারাপ পরিণতির দিকে যাবে কিনা? এটা আমি কিছুটা ওই যে প্রথম 20-25 মিনিটে আলাপ করার সময়ও বলছি, সেটা হচ্ছে যে আমাদের গণতন্ত্রটা আমরা কিরকম চাই। একটা সুগঠিত গণতন্ত্র মানে কনসলিডেটেড ডেমোক্রেসিতে তো আমরা চাই যে আহ, প্রত্যেক 4 বছর পর পর বা 5 বছর পর পর নির্বাচন হবে এবং তাতে ক্ষমতা বদলের একটা সম্ভাবনা থাকবে, কিন্তু সেই সাথে সাথে সকল মানুষের অধিকার রক্ষিত হবে। কারণ আমরা যদি সবকিছু মেজরিটির হাতে দিয়ে দিই, আজকে মেজরিটি যদি বলে যে আজকে 51% মানুষ বাংলাদেশে ভোট দিল যে আমরা ইয়াসিন শাফির জায়গা জমি সব দখল করে নিব এবং ইয়াসিন শাফিকে মেরে ফেলবো এবং ইয়াসিন শাফিকে উল্টা করে ঝুলায় রাখবো। এখন এটাও তো গণতন্ত্র, এটাও তো মেজরিটি চাইছে, কিন্তু মেজরিটি চাইছে বলেই কি আমি সবকিছু করবো কিনা আবার। সো কিছু জিনিসকে আমাদের রক্ষা করতে হবে, মানে ইয়াসিন শাফির অধিকারটাকে রক্ষা করতে হবে যে ও বেচারা যাতে বেঁচে থাকতে পারে, ওর যে একটা জায়গা জমি আছে ওই জায়গা জমিটার যেটা ও টাকা পয়সা দিয়ে কিনছে বা নিয়ম মাফিক উত্তরাধিকার সূত্রে পাইছে ওটা যাতে কেউ না নিয়ে যায়, ও যাতে চাকরি বাকরি করতে পারে, খেয়ে পরে বেচতে খেয়ে পরে বাঁচতে পারে, ওর যে বিয়ে করতে পারে, এই নর্মাল একটা মানুষ যেভাবে থাকে সেইভাবে যাতে থাকতে পারে, ওকে যাতে কেউ এভাবে মেরে না ফেলে, কেউ যাতে না মেরে মেরে কেউ যাতে মেরে এভাবে ঝুলায় না রাখে। তো মেজরিটি চাইলেই সবকিছু করা যাবে না, আবার মেজরিটি চাইলে অনেক কিছু করা যাবে। মেজরিটি চাইলে আমরা আমাদের আহ, কিছু আইন পরিবর্তন করব বিভিন্ন জায়গায়, আমাদের শিক্ষা খাতে খরচ বাড়াবো, স্বাস্থ্য খাতে খরচ কমাবো, মানে কিছু একটা হবে আর কি, মেজরিটির ইচ্ছার রিপ্রেজেন্টেশন হবে। কিন্তু মেজরিটি চাইলে তো মানে মানুষের অধিকার হরণ করা যাবে না। মানে মেজরিটি বললো যে আমরা এই গোষ্ঠীটাকে এখান থেকে বের করে দিব, মানে মেজরিটি তো এটাও চাইতে পারে এবং ভোটের মাধ্যমেই চাইতে পারে। তখন আপনি বললেন যে ও এটা তো গণতান্ত্রিক এখন তখন এটাকে গণতান্ত্রিক বললে তো মানে তার মানে তার অধিকার রক্ষা করাটাও আসলে গণতন্ত্রের অংশ, যেই জিনিসটা নিয়ে আমরা আসলে কেউ আলোচনা করি না। তো আমাদের আসলে বেসিক গণতন্ত্রে দুইটাই দরকার, একটা হচ্ছে যে আহ, কিছু বছর পর পর নির্বাচন হওয়া এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বদলের একটা সম্ভাবনা থাকা,
কিন্তু দুই, মানে মেজরিটি চাইছে বলে যে কিছু মানুষের অধিকার হরণ হয়ে যাবে, সেই জিনিসটা যাতে না ঘটে। মানে মানুষের অধিকার একেবারে এটা অলঙ্ঘনীয়, মানে এটাকে মানে মানুষের অধিকার হরণ করা যাবে না, এটার পরে তারপর মেজরিটি যা চায় সেগুলো করতে পারে। আমাদের সমস্যা যেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড ডেমোক্রেসিতে ওই জায়গাটাতেই বারবার আঘাতটা আসতেছে, যে আমরা আসলে মানুষের অধিকার হরণ হইতে দেখতেছি। তো মানুষের সকল ধর্ম বর্ণ পরিচয়, যে কোনো পরিচয়ের মানুষ, সে আরেকটা মানুষের যদি কোনো ক্ষতি না করে থাকে, আরেকটা মানুষের বাড়া ভাতে যদি ছাই না দেয় বা মানে কোনো ঝামেলা না করে, তাহলে তাকে তার মতো থাকতে দেওয়া উচিত, বা তাকে তার মতো, তাকে তার অধিকারে আমি কোনো হাত দিব না। এখন পপুলিজমে যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে যে মানুষের জীবনে অনেক দুঃখ কষ্ট আছে, মানুষের চাকরি বাকরি নাই, ইনকাম কমে যাচ্ছে, আগে যে ইনকাম দিয়ে সে ভালো চলতে পারতো সেটা এখন আর পারতেছে না, আগে যে ইনকাম দিয়ে সে বাসা বাড়ি কিনতে পারতো এখন সে পারতেছে না। আপনি আগে ঢাকা শহরে ফ্ল্যাট কিনতে পারতেন যে টাকা দিয়ে, এখন ওটা দিয়ে পারবেন না। আহ, আপনার ইনকাম বাড়ে নাই কিন্তু আপনার খরচ বাড়ছে, আপনি জীবনে অনেক অসুখী। তো এই আহ, এই যে দুঃখ কষ্ট এবং ক্ষোভ, এটার সুযোগ নিচ্ছে কিছু মানে পপুলিস্ট নেতারা, এবং এখানে তারা যেটা করার চেষ্টা করতেছে, এরা এখানে গ্রুপ গুলো আইডেন্টিফাই করার চেষ্টা করতেছে। সুতরাং আপনার কিছু নিজের গ্রুপের মানুষ আছে, ইন গ্রুপ, সেটা ধর্ম হইতে পারে, গায়ের রং হইতে পারে, আপনি কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন সেটাও হইতে পারে। তো আপনার ইন গ্রুপ আছে, আপনার কিছু আউট গ্রুপ আছে, এবং তারা সেই সকল রাজনৈতিক দলকে ভোট দিতেছে যে রাজনৈতিক দলগুলো বলতেছে যে আমরা কেবল আমার ইন গ্রুপের লোকজনকে প্রোটেক্ট করবো এবং আউট গ্রুপের লোকজনকে আমরা শাস্তি দিব। এবং এটাই কিন্তু ওই যে পোলারাইজেশনের আইডিয়াটা, যে আমার ইন গ্রুপ যদি প্রোটেক্টেড থাকে এবং আউট গ্রুপ যদি মাইর খায়, তাইলে আমার রুলারকে আমি আরেকটু বেশি পাওয়ার ছেড়ে দিলেও ক্ষতি নেই, তাতে একটু ডেমোক্রেসি যদি কমও হয় তাতে কোনো ক্ষতি নেই। সমস্যা যেটা হয় যে এটা পরবর্তীতে ইন গ্রুপের মেম্বারদের উপরেও এসে আঘাত হানে, এইটা শর্ট টার্মে মানুষজন দেখতে পারে না, যেটা মানুষজন মিস করে যায়। আমরা যদি দেখি যে আওয়ামী লীগ সরকার যখন 2014 সালেও আহ, নির্বাচন, মানে এরকম কোনো কন্টেস্ট হয়নি, 151টা আসনে বিরোধী দলগুলো বয়কট করছে, কিন্তু সমাজের একটা অংশ কি চুপ করে ছিল না? চুপ করে ছিল তো। 2018 সালে এত বড় স্কেলে কারচুপি হয়েছে, মানে এত মানুষ ভোট দিছে, তারপর মানে বিএনপি 2-4টা সিট পাইছে, এটা তো মানে মানুষজন কেউ বিশ্বাস করবে না। তো তারপরও কি মানুষজন চুপ করেছিল না? চুপ করেছিল কারণ তাদের কাছে মনে হচ্ছে এক, দেশ তো মোটামুটি চলতেছে, বা দ্বিতীয়ত মানে আমরা যাদেরকে পছন্দ করি না তাদেরকে শায়েস্তা করে রাখা হয়েছে বা তাদেরকে শাসনে রাখা হয়েছে, এই কারণে মানুষজন চুপ করেছিল। এখন কিন্তু আবার উল্টাটা হইতে পারে, এখন হইতে পারে যে এতদিন যাদেরকে শায়েস্তা করে রাখা হয়েছে বা শাস্তি দেওয়া হয়েছে তারা ভাবতে পারে যে আমরা এখন ক্ষমতায় আসছি বা আমাদের একটা নেগোশিয়েট করার জায়গা আসছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে, বা পরবর্তীতে আমাদের একটা জায়গা তৈরি হবে। তারা এখন হয়তো ভাবতে পারে যে গণতন্ত্র যদি একটু কমও থাকে সমস্যা নেই, আমরা এখন, আমরা এই শাহবাগী, আমরা এই রবীন্দ্রনাথ ভক্ত, আমরা এই শিক্ষিত লিবারেল, এদেরকে হচ্ছে এরা যতক্ষণ পর্যন্ত মার খাবে বা এদেরকে যতক্ষণ পর্যন্ত শাস্তি দেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত একটু গণতন্ত্র না থাকলেও সমস্যা নেই। এবং ইনফ্যাক্ট এদের কেউ কেউ গণতন্ত্র চায়ও না, এরা অনেকে মনে করে যে না, গণতন্ত্র আসলে একটা ভ্যালিড ফর্ম অফ গভর্নমেন্ট না, আমাদের আসলে আহ, অনেকে বলতেছে না যে আমাদের খেলাফত দরকার, এবং খেলাফত বা শরিয়া না চাইলে আপনি আসলে কিসের মুসলিম এখন? তো আহ তো তার মানে তো তারা গণতন্ত্র চায়ও না। তো আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের একটা ঐক্যমতে আসতে হবে যে ভাই, গণতন্ত্র থাকাটা সেফ। কারণ আপনি আজকে আপনার ইন গ্রুপ সুবিধায় থাকবে, কালকে আপনার ইন গ্রুপ সুবিধায় থাকবে না, কালকে আউট গ্রুপ সুবিধায় থাকবে। আপনি যে কোন পাশে থাকবেন এটার কোনো নিশ্চয়তা নেই। আজকেও মানে 1 বছর বা 2 বছর আগে আওয়ামী লীগের একজন নেতা যতটা আরামায়েশে ছিলেন, এখন তাকে পালায় বেড়াইতে হইতেছে না বা তাকে দুশ্চিন্তায় দিন কাটাইতে হইতেছে না। সুতরাং এটা, আপনি যদি এই ঝুঁকিটা নিতে চান তাহলে আপনি নেন, কিন্তু আসলে গণতন্ত্র থাকার সুবিধাটা হইতেছে আপনি যদি প্রত্যেক 5 বছর পর পর আপনি যদি নির্বাচনে হেরেও যান, ক্ষমতা ছেড়ে দেন, আবার দরকার হলে নির্বাচনে ফিরে ক্ষমতায় আসেন, এবং সব দল যদি এই জায়গায় একমতে আসতে পারে যে না, আমরা আসলে গণতন্ত্রের মাধ্যমেই চাই, যে খুব ইসলামী আইন কানুন চায়, আহ, সেও যদি সশস্ত্র বিপ্লব বাদ দিয়ে চিন্তা করে যে না, আমি আসলে চেষ্টা করব যে আমার পক্ষে জনমত তৈরি করতে, এবং আমি চেষ্টা করব ওইভাবে আইনগুলো প্রণয়ন করতে সংসদে আলোচনার মাধ্যমে, এবং যে বাম ঘরানার আছে সেও যদি সশস্ত্র বিপ্লব বাদ দিয়ে সেও যদি চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, আমার রেভলিউশনটা আমি আস্তে আস্তে মানুষকে আমার পক্ষে আনবো, এবং তারপরে চেষ্টা করব, যদিও তাদের সংখ্যা মানে এই পার্শ্বের সংখ্যার চাইতে অনেক কম হবে, কিন্তু এবং তারপরে আমি চেষ্টা করব যে
আইনগুলাকে আমার পক্ষে আনতে, এবং তাতে যেটা হবে যে যদি আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আসতে পারি এবং সেখানে আমরা যদি কিছু ব্যাপারে একমত হতে পারি যে মানুষের অধিকার আমরা হরণ করব না, মানে কোনো মানুষের অধিকারকেই আমরা হরণ করব না, এই বিষয়ে যদি সবাই একমত হতে পারি তাহলে আমরা একটা স্টেবল গণতন্ত্র পাইতে পারি। কিন্তু এখন এই মুহূর্তে আমাদের মূল স্ট্রাগলটা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে এই অধিকারের, এবং একদল মানুষ মনে করতেছে অন্য দল মানুষের অধিকার হরণ করা জায়েজ, এবং এই যে জায়েজ দেখে তারা গণতন্ত্রে যে কিছুটা ছাড় দিতেছে, এটা আসলে পরবর্তীতে তাদের জন্যই বিপদ ডেকে আনতেছে, যেটা পৃথিবীর সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি আর কি। মানে একটা কথা অনেক জায়গায় বলা হয় যে আসলে আহ, রাজনীতিটা ব্যবসায়ীরা আসলে নিয়ন্ত্রণ করেন। অর্থাৎ ব্যবসায়ীরা যেহেতু পার্টিকে টাকা দেন, পলিটিশিয়ানদেরকে টাকা দেন, তো দেখা যায় পলিসি নির্ধারণের ক্ষেত্রে তাদের একটা বড় ভূমিকা থাকে। এবং ব্যবসায়ীরা যে রাজনীতিবিদদেরকে টাকা পয়সা দেন, এটা ডকুমেন্টেশন, স্বচ্ছতা, কি পরিমাণ টাকা দিল, এটা দেখা যায় যে বাংলাদেশে আমরা বলা যায় মোটা দাগে একটা ডার্ক স্পেসে থাকি। আসলে কে কাকে কত টাকা দিচ্ছে, কিভাবে টাকা আসছে, এটা আসলে আমরা বুঝতেও পারি না অনেক সময়। তো মানে মার্কিন যুক্তরাষ্ট্রে বোধহয় বেশ একটা ধারণা পাওয়া যায়, জানা যায় যে কত মিলিয়ন ডলার কার কাছ থেকে পাইলো, কোত্থেকে পাইলো। তো আমি যদি এভাবে প্রশ্নটা করি যে আমরা যে গণতন্ত্রের কথা বলছি বা রাজনৈতিক দলগুলোর যে সংস্কারের কথা বলছি, হ্যাঁ? তো এটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে কিভাবে কাজ করে এবং বাংলাদেশে আসলে এই স্বচ্ছতা বা জবাবদিহিতাটা আসলে কিভাবে নিয়ে আসা যায়, এবং এটা ছাড়া তো আসলে আহ, গণতন্ত্র সঠিকভাবে কাজ করবে কিনা সেটা তো একটা বড় প্রশ্ন। হ্যাঁ, মানে ওই আমাদের দেশে তো একটা বড় সমস্যা হচ্ছে, যে কারণে তোমার আমার মতো লোকজন আসলে নির্বাচন করার সাহস করতে পারবো না আমরা, কারণ হচ্ছে এখানে আসলে যে পরিমাণ টাকা পয়সা খরচ করতে হয়, এবং আমরা নির্বাচনের সময় দেখি যে আহ, প্রচুর পরিমাণে কর্মী লাগে, কর্মী মোবিলাইজ করতে হয়, এদের একটা দিনের হাত খরচের ব্যাপার আছে, এদের আহ, আসা যাওয়ার খরচ, এদের খাওয়া দাওয়ার খরচ, তারপরে ভোট কেনার জন্য যে পরিমাণ টাকা খরচ করা হয়। সুতরাং ক্যাম্পেইন ফাইন্যান্সের জন্য যে নীতিমালা আছে বা ল আছে, সেটা আদৌ এই সব কিছুকে আমলে নেয় কিনা, বা ওইটা আদৌ কতটুকু বাস্তবায়ন হয় সেটা নিয়ে সন্দেহ আছে। তো মানে এইগুলা যদি আমরা আসলে ঠিক না করতে পারি তাহলে আমরা আসলে নির্বাচনে আহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা নিজেদের রাজনীতি করতে চায় বা রাজনীতিতে অংশ নিতে চায় তাদেরকে আসলে কতটুকু আকৃষ্ট করতে পারবো, সেটা নিয়ে সন্দেহ আছে, পারবো না আসলে। এটা করার জন্য আমাদের যেটা করতে হবে যে মানে, এবং সেটা দুনিয়া সব জায়গাতেই আছে, এবং কিন্তু অন্তত যেটা হয় যে অন্যান্য জায়গাতে এখন হিলারি ক্লিনটন 12টা বক্তৃতা দিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার কামাইছে, এটা অ্যাবসার্ড। কিন্তু অ্যাবসার্ড হলেও মানুষজন জানতে পারে যে আচ্ছা সে গোল্ডম্যান স্যাক্সে বা একটা কোন একটা আহ, আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠানে গিয়ে একটা বক্তৃতা দিছে, সেই বক্তৃতার বিনিময়ে তার ক্যাম্পেইনে এত ডলার ডোনেট করা হয়েছে। এই বক্তৃতার বিনিময়ে কারো তো এত টাকা পাওয়ার কথা না, কিন্তু আমরা তাও দেখতে পাই যে কারা আসলে পয়সা খরচ করতেছে, এবং সেটা দেখে আমরা বুঝতে পারি যে কে কোন পলিসির জন্য অ্যাডভোকেট করতেছে, কে কোন আইন প্রণয়নের জন্য চেষ্টা করতেছে, এবং সেখান থেকে আমরা দেখতে পারি। কিন্তু আমাদের এখানে তো অন্তত মানে সেটাও নাই, যেটা তুমি বললা, স্বচ্ছতাটা নেই। কিন্তু তার চাইতেও বড় কথা, আমাদের মানে সংসদের মধ্যেও কিন্তু মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ধরো আমি নৌ পরিবহন মন্ত্রী হইলাম, কিন্তু আমি নিজেই হচ্ছে পরিবহন শ্রমিকদের নেতা, আমি হইলাম নৌ পরিবহন মন্ত্রী, সুতরাং আমি কার স্বার্থ রক্ষা করব? তো আমাদের একটা ন্যূনতম একটা যে এই যে একটা মানুষের যার ইন্টারেস্ট আছে একটা গ্রুপের প্রতি, তাকেই এনে সেই আহ বিষয়ের মন্ত্রিত্ব দেওয়া বা সেই বিষয়ের মন্ত্রণালয়ে দেওয়া, এই বিষয়গুলো তো, এই ঘটনাগুলো আমরা দেখছি, তো এগুলো বন্ধ করতে হবে। এগুলো সবকিছুই হয়তো আবার মানে একবারই হয়তো হয়ে যাবে না, রাজনৈতিক দলের সদিচ্ছা তো ডেফিনেটলি দরকার, কিন্তু এই বিষয়ে প্রচন্ড মনোযোগও দেওয়া দরকার, মানে গণমাধ্যমেরও বলা দরকার। গত 15 বছরে বিশেষ করে যেটা হয়েছে, আমার কাছে যেটা মনে হয় যে গণমাধ্যম এক ধরনের সেলফ সেন্সরশিপ অ্যাডপ্ট করছে, মানে কতটুকু বলা যাবে আর কতটুকু বলা যাবে না, মানে এমন না যে তাকে সবসময় বলা লাগে যে তুমি এটা নিয়ে কথা বলো না, সে নিজে থেকেই চেপে যায় যে থাক, দরকার নেই, এটা নিয়ে কথা বলবো না। এবং যেই কারণে এখন তো তার স্বাধীন হওয়ার কথা ছিল, কিন্তু এখনো কিন্তু আমরা দেখি যে অনেক বিষয়ে কিন্তু তারা সেগুলো করে না, বা তাদের যে প্রবণতা আমরা যদি দেখি যে কোন ধরনের হেডলাইন করে বা কোন ধরনের খবর করে, তারা কিছু গোষ্ঠীকে সন্তুষ্ট রাখতে চায় কারণ তারা সেফ থাকতে চায়, যেহেতু এগুলো দিন শেষে প্রাইভেট মিডিয়া, এদের পেছনে অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান আছে, তো তাদেরও স্বার্থের ব্যাপার আছে। তো আমার কাছে মনে হয় যে ওই জায়গাগুলোয় আমাদের আরো বেশি
মনোযোগ দেওয়া দরকার। এবং আহ, আমাদের সিভিল সোসাইটিও কিন্তু অনেক বেশি মানে এনজিও ঘরানার আর কি। মানে বিদেশ থেকে পয়সা আসলে তখন কোন একটা রাইটস প্রোগ্রাম নিয়ে তারা খুব আগায় আসবে, যে হ্যাঁ এই মাইনরিটি রাইটস নিয়ে আমাদের প্রোগ্রাম করতে হবে, প্রজেক্ট করতে হবে, ট্রেনিং করতে হবে, কারণ হচ্ছে বিদেশ থেকে পয়সা আসছে। কিন্তু বিদেশ থেকে পয়সা না আসলে যে কাজ করা যাবে না ব্যাপারটা তো তা না। বিদেশ থেকে পয়সা না আসলেও এই সচেতনতা তৈরি করা, রাইটস এর পক্ষে কাজ করা, এটার জন্য বরং মানে এই বিদেশি অনুদানের বাইরে একেবারে নাগরিকের অধিকার নিয়ে কাজ করার জন্য আমাদের আরো বেশি প্রতিষ্ঠান দরকার সামাজিক লেভেলে, যেটা আমার মনে হয়, যেটা আমাদের একদমই নাই। মানে আমাদের ওই জায়গাতেও এক ধরনের পচন আছে, মানে পচন আছে বলতে আমাদের একটা গ্যাপ আছে, ওখানে নাই। এখন আমার যদি পয়সা আসে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর মাধ্যমে, এবং এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো যদি পয়সা ছাড়া বন্ধ করে দেয়, বা রাষ্ট্রীয় গোয়েন্দা প্রতিষ্ঠান বলে যে এই কয়েকটা প্রতিষ্ঠানকে আমরা এখন পয়সা দিব না, এবং তারপর তারা যদি কাজ না করে বসে থাকে বা তারা অন্য ধরনের কাজ করে, মানে আমাদের এমন কাউকে লাগবে যে ওই মডেলের মধ্যেই নাই, যে হয়তো একেবারে জনগণের প্রতিষ্ঠান, জনগণের সংগঠন, এবং যারা এই জিনিসগুলা মনিটর করে, যারা এই জিনিসগুলো নিয়ে আওয়াজ তোলে। আমার কাছে মনে হয় যে আমাদের গণতন্ত্র যদি শক্তিশালী হইতে হয়, ওই জায়গাটারও একটা দরকার আছে, যেখানে একটা ঘাটতি আমার আছে বলে মনে হয়। মানে বিদেশি অনুদানের বাইরে কি একটা সামাজিক প্রতিষ্ঠান চর্চা তৈরি করা আর কি। সিভিল সোসাইটি অর্গানাইজেশন বলতে আমরা যেটা বুঝি, মানে সিভিল সোসাইটি হুম হুম অর্গানাইজেশন এনজিও হইতে হবে, মানে হুম ফান্ডেড এনজিও হইতে হবে, এটা তো জরুরি না। হুম হুম হুম। আহ, আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম, এটা হচ্ছে সেঞ্চুরি অফ সেলফ। তো এইটাতে দেখাচ্ছিল যে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আহ, মানুষের মনস্তত্ত্বকে ম্যানিপুলেট করে রাজনৈতিক দলগুলো কিভাবে আহ, তাদেরকে নিজেদের পক্ষে নেওয়ার জন্য কাজ করে আর কি। তো এর সাথে আসলে অনেক এজেন্সিও জড়িত থাকে। ইউরোপ আমেরিকাতে অনেক বড় বড় এজেন্সিগুলো এখানে কাজ করে, যে মানুষের সাইকোলজিক্যাল অ্যানালাইসিস করে, প্রোফাইলিং করে, তারপরে সেই অনুযায়ী কিভাবে টার্গেটেড মার্কেটিং বা ক্যাম্পেইনগুলো করা যায় সেই অনুযায়ী ব্যবস্থা নেয়। তো জিনিসটা আমার কাছে আরেকটু বেশি আহ, মানে আহ, কৌতূহল জাগাচ্ছে এই কারণে যে মানে এআই এর ব্যবহারটা, মানে এআই আসার পরে তো আসলে ডেটা এত বেশি অ্যাভেলেবেল বা এটা অ্যানালাইসিস এত বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে। তো মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এর ব্যবহারটা মানে নির্বাচন ক্যাম্পেইন বা মানুষকে ম্যানিপুলেট করার ক্ষেত্রে মানে এইটা এখন কি অবস্থায় আছে এবং ভবিষ্যতে এর কোন দিকে যেতে পারে এই ব্যাপারগুলো। মানে অতদূর যদি আমরা নাও যাই, আমরা কিন্তু ভারতে কিন্তু নিয়মিত নির্বাচন হয়, এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হোয়াটসঅ্যাপের গুরুত্ব কতটুকু। অর্থাৎ হোয়াটসঅ্যাপে যে হুম এই হুম যে গুজব ছড়ানো বা মিস ইনফরমেশন ছড়ানো, বা হুম হুম ছড়ানো যে বিজেপি তো জিতে গেছে, এবং হুম। ওই ভদ্রলোকের নাম কি যে ইউটিউবে অ্যাক্টিভিজম করেন, ধ্রুব ধ্রুব রাঠি মনে রাঠি। হয়। হ্যাঁ, হ্যাঁ, তো ধ্রুব উনিও রাঠি। কিন্তু এটার বিপক্ষে এক ধরনের অ্যাক্টিভিজম করার চেষ্টা করছেন এই মিস ইনফরমেশনের এগেনস্টে, বা হোয়াটসঅ্যাপকে হুম ব্যবহার হুম করে হুম হুম বিজেপির বিরুদ্ধে এক ধরনের অ্যাক্টিভিজম করার চেষ্টা করছেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কিন্তু 2024-এর জুলাই আগস্টে অনেক বেশি পরিমাণে শিক্ষিত মধ্যবিত্ত শিক্ষার্থীদেরকে অনেক অ্যাক্টিভ হইতে দেখছি, যারা হচ্ছে স্কুল হুম কলেজের শিক্ষার্থী, ইউনিভার্সিটির শিক্ষার্থী। এদেরকে কিন্তু আমরা কানেক্ট করতে পারতেছি না। আমার যেটা মনে হয় যে আমাদের উচিত এদেরকে কানেক্ট করা, এবং বিশেষ করে এই যে ফ্যাক্ট চেকিং এবং হুম ডিসইনফরমেশনকে কেমনে ট্যাকেল করতে হয়। কারণ এটা কিন্তু সামনে আমাদের স্ট্রাগল হবে, মানে আমাদের যখন হুম নির্বাচন হুম আসবে, তখন এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, মেসেঞ্জারের মাধ্যমে হোক, টেলিগ্রামের মাধ্যমে হোক, নানা হুম উপায়ে ডিসইনফরমেশন ছড়ানো হবে, নানা উপায়ে হুম উপায়ে গুজব ছড়ানো হবে। কোন খবরটা গুজব আর কোনটা আসলে গুজব না, এইটা হুম চিনতে পারার মতো ডিজিটাল লিটারেসি তৈরি করাটা কিন্তু জরুরি হবে। এবং এআই এর ব্যবহারটা আমার কাছে যেটা মনে হয় যে এখন তো ডিপ ফেক তৈরি করা নাকি খুব সহজ হয়ে গেছে। খুবই মানে সহজ, এখন হ্যাঁ হ্যাঁ। আমি ডিপ ফেক দিয়ে শেখ হাসিনার কোন একটা বক্তৃতা তৈরি করলাম, বা তারেক রহমানের কোন একটা বক্তৃতা তৈরি করলাম, বা হুম ডাক্তার শফিকুর রহমানের একটা বক্তৃতা তৈরি করলাম, বা এই নাহিদ ইসলামের বক্তৃতা তৈরি করলাম, এই ধরনের ঘটনা হুম কিন্তু মানে ঘটাটা অস্বাভাবিক কিছু হবে না। সুতরাং এই হুম ব্যাপারগুলোকে আসলে কিভাবে এনকাউন্টার করবে, এবং যে কারণে আমি বলি যে সামাজিক সংগঠনের দরকার আছে। মানে এটা যে কেবলমাত্র রাজনৈতিক দল করবে বা পত্রিকাগুলা করবে, গণমাধ্যম করবে তা না। আমাদের আসলে সামাজিক উদ্যোগে কিছু সংগঠনেরও দরকার আছে,
এবং রাষ্ট্রেরও কিছু পরিকল্পনার দরকার আছে এই ডিসইনফরমেশন গুলাকে আমরা কিভাবে ট্যাকল করব। কারণ হয়তো মানুষকে ডিসকারেজ করা হবে যে ভোট দিতে যায় না, ভোটের ফলাফল তো আগেই হয়ে গেছে, বা ভুল হুম, হুম, ইনফরমেশন দেওয়ার চেষ্টা করা হবে, বা মানুষকে ডিমোরালাইজ করার মতো কিছু ইনফরমেশন বের হবে। সো এইগুলাকে হুম, আসলে কিভাবে ট্যাকল করবে, কিভাবে এঙ্গেজ করবে, সেইটাও কিন্তু রাজনীতির একটা বড় অংশ হবে, অন্তত সোশ্যাল মিডিয়ার কম্পোনেন্ট। এবং সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু সোশ্যাল মিডিয়ার বাইরেও গুজব ছড়ায় পড়ে, রিউমার ছড়ায় পড়ে, সেটার উপর ভিত্তি করে মানুষজন অনেক অ্যাকশন নেয়। তো ওই জায়গায় আমাদের ডেফিনেটলি মনোযোগ দেওয়া উচিত, এটা রাষ্ট্রীয় পর্যায়েও দেওয়া উচিত, এইটা সামাজিক সংগঠনগুলোরও এটার একটা কর্মসূচি নেওয়া উচিত। অন্তত যাদের ডিজিটাল লিটারেসি ভালো, মেবি তরুণ প্রজন্মের যারা আছে, যারা বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, যারা দেখে বুঝতে পারে যে কোনটা হুম, হুম, ভ্যালিড খবর কোনটা ভ্যালিড না, এদেরকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি, হয় ফ্যাক্ট চেকিং এ বা না হলে ট্রেনিং এ, যে এই দেখেন এই মেসেজটা কেন ভ্যালিড, এটা ভ্যালিড না, বা এটা কিভাবে বোঝা যায়। হুম। এলাকায় এলাকায় হয়তো এরকম কিছু প্রতিনিধি হইতে পারে যে যারা এই দায়িত্বগুলো পালন করবে। সেটা আসলে মানে এটা যে এনজিও ফান্ডেড প্রজেক্ট হইতে হবে এটা জরুরি না, এটা নিজেরা নিজেরাও হুম। মানে হয়তো করতে পারে আমার ধারণা, আমি জানি না মানে কতটুকু হবে, বাট মানে এইটা একটা বড় দুশ্চিন্তার ব্যাপার। এত বছর আমাদের নির্বাচন ছিল না, আমাদের বিরোধী দল ছিল না, বা বিরোধী দলের ভোটে জেতার কোনো সম্ভাবনা ছিল না, সুতরাং হুম, এগুলা হুম, নিয়ে আমরা চিন্তিত ছিলাম না। হুম, হুম। কিন্তু এখন যেহেতু নির্বাচন হবে, যদি হয়, এটা একটা বড় দুশ্চিন্তার জায়গা হবে। আচ্ছা, আরেকটা আ উম উক্তি যে "পাওয়ার টেন্ডস টু করাপ্ট অ্যান্ড অ্যাবসোলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসোলিউটলি"। মানে ক্ষমতা কোনো মানুষ যদি ক্ষমতা পায়, তারপরে সে আ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। হ্যাঁ? তো এই এই যে উক্তিটা, এই উক্তিটাকে আপনি আসলে কিভাবে দেখেন? যে আসলেই কি ক্ষমতা মানুষের মনস্তত্ত্বকে বড় রকমভাবে পরিবর্তন করে ফেলে এবং বাধ্যগতভাবে সে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে? মানে সাইকোলজিক্যাল এই ব্যাখ্যাটাকে আপনি কিভাবে দেখেন? আমি আসলে জানি না, এটার সাইকোলজিক্যাল ব্যাখ্যাটা আমি আসলে জানি না। মানে আমরা পলিটিক্যাল সায়েন্সে যেভাবে শিখি, আমরা অনুমান করে নেই যে রাজনৈতিক অ্যাক্টররা ক্ষমতা চায়, এবং যে একবার ক্ষমতায় আছে সে আরো একবার ক্ষমতায় চায়। সো ডোনাল্ড ট্রাম্প 2020 সালে নির্বাচন হারেন জো বাইডেনের কাছে, কিন্তু 2020 সালে সে কিন্তু ক্ষমতা ছাড়তে চায়নি। এখন ডোনাল্ড ট্রাম্প যে ক্ষমতা ছাড়তে চায় নাই, আর এর আগে যে ওবামা ক্ষমতা ছাড়তে চাইছে বা বুশ ক্ষমতা ছাড়তে চাইছে, ব্যাপারটা কিন্তু এরকম না, কেউই আসলে ক্ষমতা ছাড়তে চায় না। সবাই যদি সুযোগ পাইতো, সে চেষ্টা করতো তার ক্ষমতাটাকে আরেকটু বেশি সময় রাখার। এবং পৃথিবীর যেসব আমরা ভদ্র সভ্য গণতন্ত্র বলি, ইউরোপিয়ান গণতন্ত্র হোক বা এতদিন আমেরিকান গণতন্ত্র হোক, কেউই কিন্তু আসলে মানে নির্বাচনে হেরে গেলে কেউ খুশি হয় না যে আমি ক্ষমতা ছেড়ে দিচ্ছি, বা তার টার্ম লিমিট আছে হয়তো 8 বছর হয়ে গেছে, ক্ষমতা ছেড়ে দিচ্ছি, সে যে খুব আনন্দিত, ব্যাপারটা তা না। সবাই ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়, কিন্তু ক্ষমতা ছেড়ে দিয়ে দেয় তারা সাধারণত। এবং এই যে ক্ষমতা ছেড়ে দেয়, এটা কিন্তু আইনগতভাবে ক্ষমতা ছাড়ে না, মানে আইনগতভাবে সে বাধ্য না ক্ষমতা ছাড়তে। এটাও কিন্তু আমরা ডোনাল্ড ট্রাম্পের সময় দেখছি, সে কিন্তু নির্বাচনের পরে সে হার স্বীকার করে নাই। এই যে হার স্বীকার করা, যে আমি হেরে গেছি, জো বাইডেন জিতছে, আমি হার স্বীকার করে জো বাইডেনকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন রাষ্ট্রপতি হিসেবে, এই কথাটা যে সে বলে নাই, এটা কিন্তু বেআইনি না, কিন্তু এইটা তাদের রাজনৈতিক শিষ্টাচারের বহির্ভূত। তার মানে আমি যেটা বলতে চাইতেছি, এখানে দুইটা জিনিস আছে, একটা হইতেছে লিখিত নিয়ম, একটা হচ্ছে অলিখিত নিয়ম। তো লিখিত নিয়ম অনুযায়ী কিন্তু সে কোনো ভুল করে নাই, যে সে হার স্বীকার করে নাই বা সে শুভেচ্ছা জানায় নাই বিজয়ীকে। কিন্তু অলিখিত নিয়ম, সমাজের যে একটা নিয়ম আছে, যে একটা রাজনৈতিক শিষ্টাচার, যে নির্বাচনে হেরে গেলে বলতে হয় যে ভাই আপনি জিতছেন, আপনাকে অভিনন্দন, আমি চলে গেলাম, সে অলিখিত নিয়ম অর্থাৎ শিষ্টাচার বহির্ভূত কাজ করছে। এখন আমি যেটা বলতে চাইতেছি, এটা ডোনাল্ড ট্রাম্প প্রথমবার করছে দেখে আমেরিকাতে সবার একটা টনক নড়ছে, যে এই এতদিন তো আমরা আসলে শিষ্টাচারের উপর ভিত্তি করে এই জিনিসটা টিকায় রাখছি। কিন্তু মানে এই কাজটা তো সবাই করতে চায়, এই কাজটা তো বিএনপিও করতে চায়। বিএনপি 91 এর পরে 96-তে নির্বাচনে আমরা দেখছি না, তারা কিন্তু একবার একটা সরকার গঠন করছে, তারপর কিন্তু আওয়ামী লীগের আন্দোলনের কারণে আবার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আসলো, তারপর আবার নির্বাচন হলো, তারপর আওয়ামী লীগ জিতলো। আওয়ামী লীগের পরে বিএনপি ক্ষমতায় আসলো 2001-এ। 96 থেকে 2001 আওয়ামী লীগ, 2001-এ বিএনপি আবার ক্ষমতায় আসলো। বিএনপির সময় আমরা দেখছি না যে বিচারপতিদের অবসরের বয়স ওঠানামা করার সীমা চেষ্টা করছিল হ্যাঁ, তারা, কারণ হচ্ছে বাড়ানো প্রধান হয়েছিল। বিচারপতি
কোন কত বছর বয়সে অবসরে যাবে সেটা নিয়ে তারা চেঞ্জ করার চেষ্টা করছে, যেটা বলা হয় যে যাতে তাদের পক্ষের একজন প্রধান বিচারপতি থাকেন, এবং যেহেতু সদ্য সাবেক বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন, অনেক আওয়ামী লীগের যারা আছেন বা বাকিরা বলে থাকেন যে সেই কারণে এই কাজটা করা হয়েছিল, যাতে তত্ত্বাবধায়ক সরকারের উপরে তাদের নিয়ন্ত্রণ থাকে। এবং তখন কিন্তু আওয়ামী লীগ একটা আন্দোলন করে, তারপর 111 আসে। আমি যেটা বলতে চাইতেছি, কেউই তো আসলে ক্ষমতা ছাড়তে চায় না। মানে আওয়ামী লীগও তো ডেফিনেটলি ক্ষমতা ছাড়তে চায় না, এবং আওয়ামী লীগ সিস্টেমটাকে পারফেক্ট করছে। আওয়ামী লীগ একেবারে 2014 সালে ওর 2/3 মেজরিটি নিয়েও তত্ত্বাবধায়ক সরকারই বাদ দিয়ে দিচ্ছে। ও বলছে যে তত্ত্বাবধায়ক সরকার থাকলে অনেক ঝামেলা, এই দেখেন বিএনপির সরকারের শেষ আমলে বিচারপতিদের বয়স নিয়ে কি করা হয়েছে, সুতরাং এই অগণতান্ত্রিক সিস্টেমকে আমাদের দরকার নাই। তারপর ওটা তত্ত্বাবধায়ক সরকার উঠাই দিচ্ছে। তারপর 2014 সালে বিএনপি নির্বাচনে অংশ নেয় নাই। আওয়ামী লীগ 150টা সিটে আগেই জিতে গেছে, 151টা সিটে আগেই জিতে গেছে, তারপর তার ক্ষমতাকে কনসলিডেট করছে। আমি যেটা বলতে চাইতেছি, ক্ষমতা আসলে কেউই ছাড়তে চায় না। আমাদের মতো গণতন্ত্রের সমস্যা হচ্ছে মানুষজন ভয় পায় একবার যদি ক্ষমতা ছেড়ে দেয় তাহলে তার খবর আছে, মানে তাকে একেবারে ধ্বংস করে ফেলবে যার ক্ষমতা আছে। আর সভ্য গণতন্ত্রে যেটা আছে, ওরাও ক্ষমতা ছাড়তে চায় না, কিন্তু ওরা তাও ক্ষমতা ছেড়ে দেয়, কারণ ওরা জানে আমি যদি এখন ক্ষমতা ছেড়ে দিই আমাকে অত ধ্বংস করবে না, আমার অধিকার অত হরণ হবে না, আমি তারপরও প্রোটেক্টেড থাকবো। এবং আমি যতক্ষণ প্রোটেক্টেড থাকবো, আমি আবার পরে আবার নির্বাচনে জিতে আসতে পারবো কোনো এক কালে, এবং তখন আমি আবার আমার অপোজিশনের এত ক্ষমতা হরণ করব না। এবং তাইলে তখন আমি যদি আবার হেরেও যাই, ক্ষমতা ছেড়ে দিলে আমি আবার ফেরত আসতে পারবো, আমার অপোজিশনও কখনো ফেরত আসতে পারবে। বাংলাদেশে হচ্ছে, যেহেতু আমরা একটু নতুন গণতন্ত্র, এখনো মানুষজন ব্যাপারটা ফিগার আউট করে ফেলতে পারে নাই। আহ ওরা ভাবে যে আমি যদি একবার ক্ষমতা ছেড়ে দিই তাহলে আমার তো অধিকার সব হরণ হয়ে যাবে, এবং আমার এতদিন যা ছিল সবকিছু আমি হারায় ফেলবো। সুতরাং কেউ আসলে ক্ষমতাটা ছাড়তে চায় না। কিন্তু ক্ষমতাটা ছেড়ে দিলে যে লং টার্মে পলিটিক্যাল সার্ভাইভাল হয়, ওই জিনিসটা আসলে এরা কেউ বোঝে না। কিন্তু শর্ট টার্মে হয়তো এরা অনেক কিছু পায়, কিন্তু এর তো ফিজিক্যাল সার্ভাইভাল এবং পলিটিক্যাল সার্ভাইভালের তো ক্ষতি হচ্ছে না। মানে এখন আওয়ামী লীগের কত নেতা, অনেক লোয়ার লেভেলের নেতা হয়তো মারা গেছেন, বা তাদের পরিবাররা বিপদে আছেন, তাদের সম্পত্তি ধ্বংস হয়েছে, অনেকে পালায় বেড়াচ্ছেন। সুতরাং আহ ক্ষমতা আসলে কেউই ছাড়তে চায় না, আমরা এটা অনুমান করেই নেই। সভ্য গণতন্ত্রে যেটা হয় যে ওরা জিনিসটা বোঝে যে আমি যদি ক্ষমতা ছেড়েও দিই, আমার যদি ক্ষমতা নাও থাকে, আমার অন্তত সমাজের যেহেতু আইন কানুন আছে, আমার অধিকার হরণ হবে না। কিন্তু আমাদের এখানে যেটা হয় যে অধিকার হরণ হয়। এবার এটাকে আমি একটু যুক্তরাষ্ট্রের সাথে কানেক্ট করি। ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু আমরা দেখতে পাইলাম যে জো বাইডেনের সময় ডোনাল্ড ট্রাম্পের নামে অনেক অ্যাকিউজেশন আসলো, এবং কিছু কিছুতে তিনি অভিযুক্ত প্রমাণিত হইলেন, এবং তিনি কিন্তু এখন একেবারে অপরাধী, মানে শাস্তিপ্রাপ্ত অপরাধী। ঠিক আছে, আইন সবার জন্য সমান। ডোনাল্ড ট্রাম্প অভিযুক্ত অপরাধী, এবং আদালতে প্রমাণিত হলো যে সে তার অপরাধ ছিল, এবং তাকে শাস্তি দেওয়া হলো। আপনি যদি একজন রাজনৈতিক অ্যাক্টরকে দেখান যে তুমি যদি ক্ষমতার বাইরে যাও তোমার কিন্তু খবর আছে, তোমার কিন্তু শাস্তি টাস্তি হবে, ও তখন ক্ষমতায় আসলে কি আর ক্ষমতা ছাড়তে চাবে নাকি চাবে না? না, না, রিস্ক তো অনেক হাই রিস্ক। হ্যাঁ, মানে ওর নামে অলরেডি কেস আছে, ওর হুম, অলরেডি হুম, হুম, শাস্তি আছে। হুম, এখন ও যদি একবার নির্বাচনে জিতে আসে, ও ক্ষমতা ছেড়ে দিলে তো ওকে আবার ওই জেলে ভরার পায়তারা শুরু হুম, হবে। হুম, তো হুম। তাইলে কি ও ক্ষমতা ছাড়বে নাকি ছাড়বে না, মানে কোনটা ওর জন্য ইন্টারেস্টে কাজ করবে? মানে ওর সার্ভাইভালের জন্য তো ক্ষমতা ধরে রাখতে হবে, নাহলে তো সার্ভাইভ হ্যাঁ, করতে পারবে না। ওর ক্ষমতা ধরে রাখতে হবে। সুতরাং অনেক সময় যেটা হয়, এটা শুনতে খারাপ লাগবে যে হ্যাঁ, মানে আইন সবার জন্য সমান, আমরা সবাইকে শাস্তি দিব, বা যে কোনো অভিযুক্তকে শাস্তি দিব, কিন্তু আপনি যদি এরকম যে কোনো পলিটিক্যাল অ্যাক্টরকে যদি এরকম শাস্তি দেন, ও তো বা তার অধিকার হরণ করেন, ও তো তাইলে ক্ষমতা আরো কম ছাড়তে চাবে, ও আরো ক্ষমতা যেভাবে পারে আঁকড়ায় ধরে রাখতে চাবে। আপনি যদি এখন ভ্লাদিমির পুতিনকে বলেন যে যেই মুহূর্তে তোমার একনায়কতন্ত্র শেষ হবে ওই মুহূর্তে আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তোমাকে আমরা দেখে নিব, তুমি কোথাও পালানোর সুযোগ পাবে না, ও কি তাইলে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে যাবে নাকি উল্টাটা করবে? হুম, হুম। ও তো দেখবে যে এনি হাউ, ওরে ওরে একদম। হ্যাঁ, মানে এনি হাউ সে মানে ক্ষমতাটা ধরে রাখতে চাইবে। হ্যাঁ। তো আপনার আসলে এই কথাটা শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু আমারও খারাপ লাগে আমি যখন এটা নিয়ে আলাপ করি, কারণ আমিও মাত্র পলিটিক্যাল সায়েন্স পড়া শুরু করছি, 1 বছর হয়েছে। কিন্তু আমরা এটাই আলাপ করি যে আপনি যখন
কোন একটা পলিটিক্যাল অ্যাক্টর বা রুলার, তার যদি সে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে তার ভবিষ্যৎ যদি আপনি আসলে নিশ্চিত না করেন, তাহলে সে বরং আরো উল্টাটা করবে, সে বরং আরো কামড়ায় ধরে থাকবে, এবং সে বরং আরো বেশি মানুষের হিউম্যান রাইটস ভায়োলেট করবে, এবং যে কোনো মূল্যে সে ক্ষমতায় থাকার চেষ্টা করবে। আপনার নিজের ব্যক্তিগত জীবন বা সামাজিক জীবনে আপনি বিভিন্ন সময় আ অনেক ডিলেমাতে পড়তে হয় একটা নৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। তো আপনার নিজের পদ্ধতিটা কিরকম? যে এরকম কখনো একটা নৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি একটা ডিলেমায় পড়েন। তখন আসলে আপনি সেটাকে কিভাবে প্রসেস করেন, একটা সিদ্ধান্তে পৌঁছান? আল্লাহর রহমতে অত পড়তে হয় না, মানে অত বেশি মানে নৈতিক ডিলেমাতে পড়তে হয় না, মানে নৈতিক কাজ বনাম অনৈতিক কাজের মধ্যে অত পড়তে হয় না। তো আমি নিশ্চিত যে আরো ক্ষমতাধর মানুষজন বা অন্যান্য বিভিন্ন জায়গায় তাদের করতে হয়, বাট সোফার আমার উপার্জন যেভাবে আসে, বা আমি যেভাবে আমি যা যা কিছু করি, তাতে নৈতিকতা অনৈতিকতার মধ্যে এত সিদ্ধান্ত নিতে হয় না। নীতির ক্ষেত্রে নীতি হচ্ছে যে আরেকটা মানুষের ক্ষতি না করা। আরেকটা মানুষের ক্ষতি না করা মানে আরেকটা মানুষের শারীরিক ক্ষতি, বা মানে তার তার সম্পত্তি অবৈধভাবে নিয়ে যাওয়া, বা তাকে মারপিট করা, আহ এগুলা না করতে হইলে, মানে ধরেন যে আপনি আর আমি চাকরির প্রার্থী, এখন আপনার চাকরি হয়েছে, আমার হয়নি, আমার হয়েছে, আপনার হয়নি, দ্যাটস ওকে, রাইট? কিন্তু মানে ধরেন যে, ধরেন আমি আপনাকে ঠকাইলাম, বা আমি ধরেন যে অতিরিক্ত পয়সা খরচ করে আপনার, আপনি যেটার দাবিদার ওইটা থেকে আপনাকে আমি সরায় দিলাম, তার মানে হইতেছে যে আমি আপনার ক্ষতি করতেছি। কিন্তু মানে এমনিতে যোগ্যতার ভিত্তিতে যে কেউ পাইতে পারে, কিন্তু ধরেন যে আমি আহ আহ, আপনি যোগ্যতার ভিত্তিতে কিছু একটা পান, কিন্তু আমি নিশ্চিত করলাম যে আপনি ওটা পাবেন না, তার মানে কি আমি আপনার ক্ষতি করতেছি। সো এইটা হইতেছে আমার কাছে ক্ষতির সংজ্ঞা আর কি। সো ক্ষতি কম করার চেষ্টা করি, না করার চেষ্টা করি, বা কম করার চেষ্টা করি আর কি। মানুষের ক্ষতি না করা, আরেকটা মানুষের ক্ষতি না করা। এবং আরেকটা মানুষ যদি আমার কোনো ক্ষতি না করে, তাহলে সমস্যা নেই, সে আমাকে খারাপ কথা বললেও সমস্যা নেই। সে আমাকে বলতে পারে যে ইয়াসিন শাফি প্রচন্ড দুষ্ট লোক, একটা জঘন্য একটা লোক, বা আমাকে আমার মনে অনেক কষ্ট দিয়ে কথা বলতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা আমার মানে শারীরিক ক্ষতি বা আমার প্রাপ্য কিছু সেটা থেকে আমাকে বঞ্চিত না করতেছে, তার মানে বলেন, আপনি আপনার জায়গায় দাঁড়ায় বলেন কি সমস্যা। আহ বন্ধুত্বের ক্ষেত্রে অর্থাৎ আপনার আ বন্ধুত্বের ক্ষেত্রে কোন ভ্যালুস গুলোকে আপনি সবচেয়ে বেশি মানে মূল্যবান মনে করেন? আপনার ভ্যালুস বলতে? ভ্যালুস বলতে যে মানে আপনার বন্ধুদের কাছ থেকে আপনার আ থাকে না যে কোন বিষয়গুলো আপনি সবচেয়ে বেশি আ পছন্দ করেন বন্ধুত্বের ক্ষেত্রে বা কোন বিষয়গুলো আপনার জীবনে সবচেয়ে বেশি আপনি মূল্যবান মনে করেন যে আপনি বন্ধুত্ব থেকে এই বিষয়গুলো আপনি আপনার জীবনে পাইছেন? হ্যাঁ, মানে এক নম্বর কথা হইতেছে যে ভ্যালুস সবসময় মিলবে এটার আসলে কোনো নিশ্চয়তা নেই। মানে আমি আসলে যেসব জিনিসকে মূল্য দেই, সেটা যে আমার ওই মুহূর্তের বন্ধুও যে সেটাকে মূল্য দিবে, এটা আসলে ঘটবে না। ওইটা করতে গেলে তো আসলে সমস্যাও, মানে আমি কেবলমাত্র একেবারে মানে আমার মতো মূল্যবোধ মিলবে সেরকম মানুষজন তো আমি সবসময় পাবো না আসলে। কিন্তু কোএক্সিস্ট করতে পারতেছি কিনা, একটা মানুষ আরেকটা মানুষকে রেসপেক্ট করে কিনা, আমি হয়তো একভাবে দেখি একটা জিনিসকে, আরেকটা মানুষ আরেকভাবে দেখে, ওইটা তার সেটা সত্ত্বেও মানে এক ধরনের সহাবস্থান আছে কিনা, এটা জরুরি। আর দুই নম্বর কথা হচ্ছে বন্ধুত্ব আসলে তৈরি হয় কিভাবে, মানে এখন একটু বয়স বাড়ার পরে, কারণ একটা সময় পর্যন্ত তো ইউনিভার্সিটিতে ছিলাম, মানে বন্ধু হওয়ার অনেক সুযোগ ছিল, মানে প্রতিনিয়ত মানুষের সাথে দেখা হইতেছে। সো ধরো তুমি আমার পরের বছর ইউনিভার্সিটিতে শুরু করছো, তারপরে তো তোমার সাথে আমার দেখা হয়েছে, সুতরাং বাংলাদেশের সামাজিক কাঠামোতে আমরা এটা ভাই, বড় ভাই, ছোট ভাই, বা এক বছরের বড় ছোট হইলেও বলি, কিন্তু আমরা তো আসলে বন্ধুর মতোই মিশছি। কিন্তু তুমিও তো স্বীকার করবা যে তুমি এখন যেখানে চাকরি করো, আমি যেভাবে থাকি, তাতে আমাদের লাইফের ভেতরে আসলে ইন্টারসেকশন অনেক কম, মানে আমাদের দেখা হওয়ার সুযোগ অনেক কম, এই যে তারপরে কথা হইতেছে, এটাই একটা বড় ব্যাপার। সুতরাং বন্ধুত্বটা অনেক বেশি স্থান কাল নির্ভরও, মানে কোথায় আছি, কখন আছি, ওই সময় আসলে অনেক কমন এলিমেন্টস থাকে, অনেক কমন ইন্টারেস্ট থাকে, তখন আসলে বন্ধুত্বটা করাটা সহজ হয়। এখন যত বয়স যাইতেছে, যত বড় হইতেছি, তখন দেখতেছি যে অনেক পুরানো বন্ধু, এদের সাথে তো চাইলেও আসলে ওইভাবে সময় মেলানো সম্ভব না। এমন না যে আমি তাদের খারাপ চাই, মানে আমি তাদের ভালো চাই, তারাও আমার ভালো চাই, কিন্তু এটা আসলে সম্ভব না যে আমাদের পক্ষে সময়টা মিলানো, কারণ আমি থাকি এক জায়গায়, তারা থাকে আরেক জায়গায়।
ইভেন যারা ঢাকার মধ্যে থাকে, আমি পড়াইতে যাইতাম মিরপুর ক্যান্টনমেন্টে, ফিরতাম ঢাকার দক্ষিণাঞ্চলে। আমার বন্ধু হয়তো থাকে বসুন্ধরা আবাসিক এলাকায়, চাকরি করতে যাইতেছে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে, মানে কোনো তো ইন্টারসেকশন পয়েন্ট নাই। এবং মানে এক জায়গা থেকে যে আরেক জায়গায় যে গিয়ে যে দেখা করবো, এটা তো ট্রাফিক জ্যামের কারণে সম্ভবও না। তো আহ, জীবনের এই পর্যায়ে আমার সবচেয়ে ভালো বন্ধু হইতেছে আমার বউ। কারণ হচ্ছে আমি আমার বউয়ের সাথে সবসময় থাকি, এবং আমার বউ আমার খুব ভালো বন্ধু। আমরা আমাদের খুব ভালো বন্ধুত্ব। কিন্তু আহ যেটা বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে যে বন্ধুত্বটা ওই অনেকটা স্থান কাল নির্ভরও, কিন্তু আমার বন্ধু ভাগ্য খুব ভালো। মানে আমার কাছে মনে হয় যে আমি যাদেরকে বন্ধু হিসেবে পাইছি, আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখছি। মানে তারা, কারণ আমি আমার বন্ধুত্বটা হচ্ছে অনেক আলাপ নির্ভর। আমি আড্ডা দিতে পছন্দ করি, প্রচুর গল্প করি, এবং করতে করতে দেখা গেছে যে আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখছি, এবং আমি প্রত্যেকের কাছ থেকে কিছু কিছু অ্যাকসেপ্ট করি। মানে কিছুটা কনসাসলি অ্যাকসেপ্ট করি, কিছুটা আনকনসাসলি অ্যাকসেপ্ট করি। দেখি যে কেউ হয়তো অনেক বেশি, কারো ইনফ্লুয়েন্স আমার উপরে হয়তো বেশি, তো তার একটা চিন্তার ধরন বা তার একটা কথা আমার ভেতরে হয়তো প্রভাব ফেলে। আর বন্ধুরা সবসময় সাহায্য করে। মানে কখনো যদি বলি যে আমার একটু এই হেল্পটা লাগবে, এখন পর্যন্ত এমন কোনো বন্ধু পাইনি যে আহ, একটা হেল্প চাইলে সে সেটা করে নাই, বা একেবারে আউটরাইট বলছে যে করবে না। এবং আমি চেষ্টা করি আমার দিক থেকে করার, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যতটুকু করার চেষ্টা করি বন্ধুরা আরো বরং বেশি করে। তবে হ্যাঁ, এটাও সত্যি যে বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মতোই আসলে, এটা ওই যে ক্রিকেট খেলার পার্টনারশিপের মতো। মানে একজন কল দিল যে এই আমি দৌড়াবো, তো আরেকজনেরও ওই সময় দৌড়ানো শুরু করতে হবে। আমি যেটা বুঝাইতে চেষ্টা করতেছি যে দুইজনেরই এফোর্ট দিতে হবে। মানে কারণ একটা সময়ের পরে বন্ধুত্ব টিকায় রাখার জন্য নিয়মিত যোগাযোগ করা, খবর রাখা যে কি খবর, কেমন যাইতেছে, দিনকাল কেমন। কারণ যখন ফিজিক্যালি যোগাযোগের সুযোগ কম, তখন এইভাবে নিয়মিত যোগাযোগ রাখাটা, অন্তত বছরে একবার দেখা করা বা বছরে দুইবার দেখা করার সুযোগ হওয়া তৈরি করাটা নিজের এফোর্ট দিয়ে করতে হবে। এবং অনেক সময় অনেক মানুষ করতে পারে না স্বাভাবিকভাবেই। কিন্তু যদি সেটা হয় তাহলে বন্ধুত্ব আসলে আস্তে আস্তে একটু ওইটার গাঢ়ত্ব একটু কমে আসবে বলে আমার মনে হয় আর কি। তার মানে এই না যে মানুষের প্রতি মানুষের ভালো লাগা কমে যাবে বা খারাপ লাগা বাড়বে, বাট মানে এক্সপেকটেশন ম্যানেজ করাটাও জরুরি। মানে বয়সের সাথে সাথে আসলে এটা সম্ভব না। আমার যে বন্ধুটা এখন নর্থ ক্যারোলাইনাতে থাকে, আমাদের কথা হয় হয়তো আমরা মিম শেয়ার করতেছি, কিন্তু আগে যেভাবে আজিমপুরে বা ক্যাম্পাসে বা ধানমন্ডিতে দাঁড়ায় আমরা প্রতিদিন আড্ডা দিতে পারতাম, বা অ্যাটলিস্ট উইকেন্ডে লম্বা আড্ডা দিতে পারতাম, এটা আসলে এখন আর ঘটবে না। তো ওইটাও আসলে মেনে নেওয়াটাই ভালো। হুম, হুম। আহ, একটা বিষয় যে আহ, আপনি একটা লম্বা সময় ধরে বিতর্ক করছেন, এবং আহ, যে প্রশ্নটা এখন তো বিতর্ক থেকে বাইরে, আহ, এই যে আপনার একটা দীর্ঘ বিতর্ক জীবনের অভিজ্ঞতা, মানে এই অভিজ্ঞতাটার আহ, অভিজ্ঞতাটাকে আপনি, মানে এই অভিজ্ঞতার সবচেয়ে মূল্যবান অংশটা আপনার কাছে কি বিতর্কের? সবচেয়ে মূল্যবান অংশ হইতেছে কোন একটা কিছুর পক্ষে বিপক্ষে চিন্তা করতে হইতো, খুব অল্প সময়ে টপিক দেওয়ার পরেই মানে মাথা খাটাইতে হইতো। আমি যেহেতু একাডেমিয়াতে আছি, পিএইচডির শিক্ষার্থী এখন, আমার কাছে মনে হয়েছে যে, এবং আমি যুক্তরাষ্ট্রের দুইটা ইউনিভার্সিটিতে পড়ছি, ইউনিভার্সিটি অফ মিশিগানে পড়ছি এবং এখন পেন স্টেট ইউনিভার্সিটিতে পড়তেছি। আমার কাছে মনে হয়েছে যে আহ, শুধু ক্লাসের পড়ালেখা থাকলে আমি যেরকম পারফর্ম করতাম, ডিবেটের কারণে আমি বেটার পারফর্ম করি। এবং বেটার পারফর্ম করি কারণ আমি যে ধরনের পড়ালেখা করি সেখানে প্রচুর আইডিয়া জেনারেট করতে হয়, এবং আমার কোর্সগুলো এরকম থাকে যেখানে ক্লাসরুম ডিসকাশন থাকে, এবং সেখানে আমি প্রচুর আইডিয়া জেনারেট করতে পারি। যেহেতু আমার ওই 15-20 মিনিটের মধ্যে একটা টপিকের পক্ষে বা বিপক্ষে চিন্তা করতে হতো, এবং কয়েক লেয়ারে চিন্তা করতে হতো, এবং বিশেষ করে ডিবেটের সময় সেকেন্ড স্পিকার থাকার সময়, থার্ড স্পিকার থাকার সময় সবসময় একটা লজিকের ভাঙতে হইতো বা সেটাকে যুক্তি খণ্ডন করতে হইতো। তো আমার কাছে মনে হয় যে এটা ভালো মতো করা শিখে, আহ, তার জন্য এটা একাডেমিক পড়ালেখাতেও কাজে লাগে। কারণ আমার কাছে মনে হয় একাডেমিয়াতে আমরা অনেক কিছু করার চেষ্টা করি। আমরা যখন একটা আর্টিকেল লেখার চেষ্টা করি, আমরা কি করি, আমরা প্রথমে একটা থিওরি দাঁড়া করানোর চেষ্টা করি যে এই এক্স ঘটলে ওয়াই হয়, এবং এই জি প্রসেসে হয়। এবং তারপর সেটাকে আমরা একটা কনটেক্সটে নিয়ে আসি, কোন কনটেক্সটে আমরা এটা দেখতে পারি। আমরা পুরো পৃথিবীর ক্ষেত্রেও দেখতে পারি বা বাংলাদেশের মতো দেশগুলোর ক্ষেত্রেও দেখতে পারি। তারপর আমরা ডেটা দিয়ে দেখার চেষ্টা করি যে এই সম্পর্কটা আসলে হোল্ড করে কিনা, এক্স আসলে ওয়াই কে প্রভাবিত করে কিনা, এবং এই প্রসেসে প্রভাবিত করে কিনা, এবং সেটার পক্ষে আমরা সাপোর্ট পাইছি কি পাইনি। বিতর্কে কিন্তু আমরা
অনেকটা ওরকমই বলতাম, যে আমরা বলতাম যে এই সংসদ বিশ্বাস করে এই জিনিসটা বাস্তবায়ন করা উচিত। কেন উচিত? এই কারণে উচিত। কেন? কারণ এটা বাস্তবায়ন করলে এই ঘটনাটা ঘটবে, এই প্রক্রিয়াতে ঘটবে। তখন হয়তো আমাদের এত প্রমাণ দেখাইতে হইতো না, যেটা একাডেমিয়াতে আমাদের, মানে আমি যে ঘটনায় সেই ঘটনায় করতে হয়, কিন্তু অন্তত প্রচুর আইডিয়া জেনারেট করতে হইতো যে প্রসেসটা দেখতে কিরকম হইতে পারে। তো এক হচ্ছে এইটা, আর দ্বিতীয়ত হচ্ছে জেনারেল নলেজ বাড়ছে অনেক, মানে যেহেতু বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হয়েছে, অনেক বিষয় নিয়ে চিন্তা করতে হয়েছে, যেটা আসলে একটা চিন্তার পরিধি বাড়াইছে। বাট দুই হচ্ছে আইডিয়া জেনারেট করার ক্যাপাসিটি অনেক বাড়াইছে। আর তিন, বিতর্ক সবার জন্য একই রকম প্রভাব ফেলে বলে আমার মনে হয় না। মানে আমার মনে হয় যে জিনিসটা ডিপেন্ড করে যে বিতর্ক কে কিভাবে নেয়। তুমি জানো যে আমরা একসাথে আজকের বিতর্ক একটা বই লেখার চেষ্টা করছি, যেখানে আমাদের বিতর্কের ভাবনাগুলোকে আমরা একটু আনার চেষ্টা করছি। এখন অনেকেই কিন্তু চেষ্টা করবে যে একটা সংজ্ঞায়নের সুবিধা নিতে, বা সরকারি দল হিসেবে ঠিক করে দিতে যে আলোচনাটা কই হবে। তাইলে কিন্তু আর মানে আপনি কিন্তু আলোচনাতে এঙ্গেজ করলেন না, আপনি নিয়মের সুবিধা নিলেন, মানে নিয়মের একটা ফাচকের একটা সুবিধা নিলেন। তাইলে আবার আপনার আহ ওইটা আবার অন্য ধরনের স্কিল তৈরি করে, যেটাও হয়তো রিয়েল লাইফে হেল্প করলেও করতে পারে। বা এমনিতে বিতর্ক করলে তো পাবলিক স্পিকিং স্কিল বা কনফিডেন্স বাড়ে, কিন্তু এই যে মানে একটা শব্দকে পেঁচায় নিজের মতো করে সংজ্ঞায়ন করা, এটারও কিন্তু ভূমিকা আছে বাংলাদেশে। কিন্তু আমার কাছে মনে হয় যে সবচাইতে বড় যেটা হয়েছে, যে একটা শব্দ বলতে আসলে কি বোঝায়। আমি যখন বলি গণতন্ত্র, গণতন্ত্র মানে আসলে কি? কারণ আমি যেটা গণতন্ত্র বলতেছি, আপনি যেটা গণতন্ত্র বলতেছেন, যে কারণে আমি প্রশ্ন করি যে গণতন্ত্র মানে কি? এটা কি ভোটের মাধ্যমে শুধু ভোট হওয়া, নাকি ভোটের মাধ্যমে সরকার বদল হওয়ার সম্ভাবনা থাকা, নাকি ভোটের মাধ্যমে সরকার বদল হওয়ার সম্ভাবনা থাকা প্লাস মানুষের অধিকার রক্ষা করা? এই জায়গায় কিন্তু একমত হইতে হবে, নাহলে কিন্তু এক একজন এক এক আলোচনা করতেছে। যখন কেউ বলে যে শাহবাগী, শাহবাগী মানে কি? শাহবাগী মানে কি কাদের মোল্লার যাবজ্জীবন ঘোষণা করার পরে যারা যুদ্ধাপরাধীদের যাতে সুষ্ঠু বিচার হয় সেটা নিশ্চিত হওয়ার জন্য যারা শাহবাগে গেছিল তারা, নাকি যে কোনো মানে মানুষকেই শাহবাগী বলা যাবে যদি তারা পছন্দের সংজ্ঞার মধ্যে না পড়ে, নাকি যারা কেবলমাত্র ফাঁসির দাবি চেয়েছে, নাকি যারা আওয়ামী লীগের অথরিটারিয়ান রেজিমকে এন্ডোর্স করছে, নাকি সবগুলা? মানে সবগুলাতে এক নাও হইতে পারে। তো আমার প্রশ্ন হইতেছে যে যে তুমি শাহবাগী, তুমি শাহবাগী, তো শাহবাগীটা কি আসলে? মানে শাহবাগীর অপারেশনালাইজ ডেফিনিশনটা কি? শাহবাগীর মানে প্যারামিটার গুলা কি? যে এটা কি ওই যে যারা ওই সময় ফেব্রুয়ারি মাসে প্রথম কয়েকদিন গেছিল, নাকি পরবর্তীতে যারা এটা সুবিধা নিচ্ছে এবং আওয়ামী লীগের রেজিমটাকে আরো শক্তিশালী করতে হেল্প করছে, হিউম্যান রাইটস ভায়োলেশন করতে হেল্প করছে? মানে এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করাটা দরকার। অনেকে বলতেছে যে মুজিববাদ, মুজিববাদ, মুজিববাদের কবর দিব। তো মুজিববাদ মানে কি? মানে মুজিববাদটা দেখতে কেমন? আওয়ামী লীগের আমলেও তো আমরা খুব বেশি মুজিববাদ শব্দটা তো শুনি নাই। তো আমার প্রশ্ন হচ্ছে মুজিববাদ দেখতে কিরকম? তো বিতর্ক করার কারণে হয়েছে কি, মানে এটা যে সবার হয়েছে তা না। মানে টিভি খুললে তখন অনেক বিতর্কে কি দেখি আমরা, যাদের সাথে বিতর্ক করতাম অনেককে কিন্তু এই প্রশ্নগুলো করতে দেখি না, বা লেখালেখিতে। এই যে শব্দগুলো মানুষ ব্যবহার করে, শব্দের তো অর্থ আছে, কারণ একটা শব্দ বললে এক একজন মানুষ এক এক ভাবে চিন্তা করে। সো মুজিববাদ যখন বলতেছে তার অর্থ কি? মুজিববাদের অর্থ যদি হয় যে ফ্যাসিজম, বা মুজিববাদের অর্থ যদি হয় যে একটা অথরিটারিয়ান সিস্টেম, সেটা তো কেবলমাত্র আওয়ামী লীগ না, সেটা তো অন্য কোনো রাজনৈতিক দলও তো একই ধরনের ফ্যাসিজম কায়েম করতে পারে। তাহলে আমরা কি সেগুলা নিয়েও কথা বলবো নাকি বলবো না? তো আমার কাছে মনে হয় যে এই প্রশ্নগুলা করাটা খুব জরুরি, যে প্রশ্নগুলো আসলে একটু হারায় যাইতেছে। এবং আমাদের এখানে যেটা হয় যে প্রচুর জার্গন ব্যবহার করা হয়, প্রচুর শব্দ ব্যবহার করে। আমি যখন ছোট ছিলাম তখন আমার অনেক সিনিয়র বিতর্কিকদের দেখতাম বাংলাদেশের বিতর্ক অঙ্গনে, যারা প্রচুর শব্দবাজি করতো, এরকম বিভিন্ন শব্দ ব্যবহার করতো, এই সুপার স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার, ইম্পোজিশন, এই দ্বান্দ্বিক বস্তুবাদ এবং তখন তো আমরা ছোট ছিলাম, তখন বুঝতাম না কথাবার্তা। এবং যেহেতু কথাবার্তা বুঝতাম না, তখন আমরা মেনে নিতাম যে আচ্ছা মনে হয় যেটা বলছে ভালোই বলছে, বা যেটা বলছে ঠিক বলছে, আমি বুঝি না, আমার সমস্যা। এবং আমরাও চেষ্টা করতাম একটু কত জার্গনবাজি করা যায়, বা একটু কত ওইসব কথা বলা যায়। এখন আহ যখন বড় হয়েছি তখন বুঝি যে এগুলোর অনেক কিছু তারা নিজেরাও বুঝে না। এবং আহ, আমি জানি না তুমি একমত হবা কিনা, মানে যখন তাদের কথাবার্তা শুনি বা ফেসবুকে লেখালেখি দেখি, তখন আসলে বুঝতে পারি যে অনেক কথাবার্তা, যে অনেক শব্দ যেগুলো তারা ব্যবহার করতো, তারা নিজেরাও বুঝে না যে এইসব শব্দের অর্থ কি, বা বললে বুঝায় বলতে পারবে না। এবং কোনো মানুষ যদি না বুঝায় বলতে পারে একটা শব্দের অর্থ, তার মানে বুঝতে হবে যে সে নিজে ওই জিনিসটা খুব একটা ভালো মতো বুঝে না। সো কোনো একটা শব্দ বললে শব্দটা দিয়ে আসলে, শব্দটা বলতে আমরা কি দেখি, এটা বলতে কি বুঝায়, কি দেখবো আমরা,
সেই জিনিসটা ব্যাখ্যা করতে পারাটা খুব জরুরি, সেই জিনিসটা বলতে পারাটা খুব জরুরি আমার কাছে মনে হয়, যেটা আমি বিতর্ক থেকে পাইছি। আমার আশেপাশে কিছু মানুষকে দেখছি, তোমরা চেষ্টা করছো, বাকিরা চেষ্টা করছে যে বিতর্কটাকে মানে একটা শব্দ যখন ব্যবহার করি ওটা দিয়ে আসলে কি বুঝায়, ওটা দেখতে কিরকম হবে সেটা নিয়ে কথা বলে, কিন্তু অনেকে এবার করে না, অনেকে আবার একটা শব্দ নিয়ে একটা ফালতু খেলার একটা প্রবণতা আছে, যে একটা শব্দ বের করলাম এবং ওই শব্দটাকে একটা খুবই একটা ভারী শব্দ হিসেবে নিয়ে এসে শব্দের ভেতরে কি আছে এক একজন মানুষ এক এক জিনিস বুঝতেছে। আজকাল বলতেছে বন্দোবস্ত বন্দোবস্ত। এখন এই বন্দোবস্ত কি মুশতাক খানের যে কিছু পেপার আছে, ওই পলিটিক্যাল সেটেলমেন্ট যেটা এলিট সেটেলমেন্ট থেকে আসছে সেইটার ধারণা? তারপর ডক্টর আলী রিয়াজ মোর দ্যান মিটস দা আইতে এটা নিয়ে লিখছে, সেটেলমেন্ট, সেই সেটেলমেন্ট। সবাই তো বলতেছে বন্দোবস্ত বন্দোবস্ত বন্দোবস্ত, শুনে মনে হচ্ছে যে এটা একটা সমঝোতা, বা আগের রাজনৈতিক দল বাদ দিয়ে নতুন রাজনৈতিক দল না। আসলে কি, আসলে বন্দোবস্ত মানে কি? বন্দোবস্ত সংজ্ঞায়ন করার চেষ্টা করছে মানুষজন কিছু এর আগে, কিন্তু আমরা কি সেই অর্থেই ব্যবহার করতেছি এভরিডে কনভারসেশনে, নাকি না এই আলোচনা মানে এগুলা প্রশ্ন করা উচিত। আমার কাছে মনে হয় যে অনেকে প্রশ্নও করে না, অনেকে ভাবে যে ও বন্দোবস্ত, হ্যাঁ আমি তো বুঝি বন্দোবস্ত মানে কি, আমি যদি এখন প্রশ্ন করি যে বন্দোবস্ত মানে কি, তাহলে মনে হয় এটা একটা লজ্জার ব্যাপার হবে। আরে ভাই আপনি জিজ্ঞেস করেন না যে আপনি রাজনৈতিক বন্দোবস্ত বলতে কি বুঝাইতেছেন, এটাকে কিভাবে সংজ্ঞায়ন করতেছেন, এটাকে কিভাবে ক্যারেক্টারাইজ করেন, কি দেখবো, কি দেখলে বুঝবো যে আগের বন্দোবস্ত, আর কি দেখলে বুঝবো যে নতুন বন্দোবস্ত। আহ, সর্বশেষ প্রশ্ন ভাই। আহ, বাংলাদেশি শিক্ষার্থী যারা আসলে একাডেমিক্যালি পরবর্তী জীবনে ক্যারিয়ার করতে চায় তাদের জন্য যদি আপনার কোনো অ্যাডভাইস থাকে। আহ, প্রথম অ্যাডভাইস হইতেছে আহ, আমাদের এখানে দুইটা অ্যাডভাইস, দুই নাম্বারটা দিয়ে শুরু করি, স্ট্যাটিস্টিক্স শিখতে হবে। স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান এটা শিখতে হবে, আমরা অনেকে এটাকে গুরুত্ব দেই না। মানে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের মেথড শেখাটা সবার জন্যই জরুরি। আপনি থিওরি নিয়ে কাজ করেন আর যাই করেন, কিন্তু আপনার থিওরি যদি আমি টেস্ট করি তখন আমার স্ট্যাটিস্টিক্স এর দরকার পড়ে। সুতরাং যারাই কোয়ান্টিটেটিভ কাজ করে বা স্ট্যাটিস্টিক্স এর কাজ করে তাদেরকে নানাভাবে ও ওরা তো খালি নাম্বার ছাড়া কিছু বুঝে না, বা ওরা কোয়ান্টিটেটিভ আমরা কোয়ালিটেটিভ এইসব না করে শিখতে হবে যদি একাডেমিয়াতে কাজ করতে চায়। দ্বিতীয়ত, আপনি যদি শুধু থিওরি বিল্ডিং এও কাজ করতে চান বা থিওরি নিয়েও কাজ করতে চান, মানে আপনি মুখে কিছু একটা বলে দিলেন বা লিখে দিলেন তাইলেই একটা থিওরি হয়ে গেল, ব্যাপারটা তা না। থিওরি তো আপনার দেখাইতে হবে যে এক্স এর কারণে ওয়াই হয়, জেড প্রসেসের মাধ্যমে হয়। আপনার এক্স কি, এক্স এর সংজ্ঞা কি, এক্স দেখতে কিরকম, ওয়াই কি, ওয়াই এর সংজ্ঞা কি, ওয়াই দেখতে কিরকম, জেড কি, জেড দেখতে কিরকম। আর আগের আমলে যেটা হতো যে কিছু নর্মেটিভ থিওরি হতো যে এটা এরকম হওয়া উচিত, ওটা এরকম হওয়া উচিত। অনেক কিছুকে আমরা থিওরি বলি কিন্তু আমরা বলতেও পারবো না যে এই থিওরিতে কি হয়, মানে কি হলে কি হবে, একটা থিওরি কি করে। একটা থিওরি পৃথিবীটা দেখতে কেমন সেটার একটা এক্সপ্লেনেশন দেয়, সমাজটা দেখতে কিরকম সেটার একটা এক্সপ্লেনেশন দেয়। এক্সপ্লেনেশন মানে কি, যে এই ঘটনাটা ঘটলে এই ফলাফলটা ঘটে, এই কার্যকারণ নিশ্চয়ই আছে, কিন্তু মানে অনেকে সেটার চেষ্টা করে না আর কি, এবং অনেকে মানে শব্দবাজি করে। তো প্রথম কথা হচ্ছে শব্দবাজি করার দরকার নাই, সোজা ভাষায় বোঝার চেষ্টা করেন যে কি হইলে কি হবে, এবং সেটা কি সব জায়গায় ঘটে কিনা, সব ধরনের কেসে হয় কিনা, সেটা কি পৃথিবীর সব দেশের ক্ষেত্রে সত্যি, নাকি যারা ব্রিটিশ কলোনির অন্তর্ভুক্ত ছিল তাদের জন্য সত্যি, নাকি এটা কলোনাইজারদের জন্য সত্যি, নাকি এটা গ্লোবাল সাউথের জন্য সত্যি, গ্লোবাল নর্থের জন্য সত্যি, নাকি এটা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য সত্যি, নাকি এটা মুসলিম মেজরিটি দেশগুলোর জন্য সত্যি। আপনার থিওরিটা কোথায় খাটে, এবং আপনার থিওরি নিশ্চয়ই কিছু অ্যাজাম্পশন আছে। সো অ্যাজাম্পশন গুলা ক্লিয়ার হওয়া, যে কোন কোন অ্যাজাম্পশনের ভিত্তিতে আপনি এই থিওরিটা দাঁড়া করাচ্ছেন, এবং এই থিওরিটা কোন কোন ধরনের কেসের জন্য খাটে। খুবই স্ট্রাকচার্ড একটা ওয়েতে জিনিসটা বোঝাটা জরুরি, যেটা আমার কাছে মনে হয় যে লার্জলি মিসিং। এবং তারপর শুধু থিওরি তৈরি না করে থিওরিটাকে একটু টেস্ট করে দেখা। হয় আপনি নিজে টেস্ট করেন, আর নিজে টেস্ট করার জন্য স্ট্যাটিস্টিক্স জানা জরুরি। নিজে টেস্ট না করতে পারলে তারপরেও স্ট্যাটিস্টিক্স জানা জরুরি। কিছু মানুষ থিওরিটা টেস্ট করার চেষ্টা করছে, সেটা যাতে আপনি পইরা বুঝতে পারেন। আমার ধারণা বাংলাদেশে অনেকে পড়ে বুঝতেও পারে না যে এখানে আসলে কি হয়েছে। তো আমি আসলে সব শিক্ষার্থীদের জন্য বলতেছি না, আমি পার্টিকুলারলি আমি আসলে সোশ্যাল সায়েন্সের শিক্ষার্থীদের জন্য বলতেছি যে আমি মনে করি যে এই জিনিসটা খুবই জরুরি। এবং আহ, এবং আমাদের দেশে এই যে ফেসবুক টেসবুকে আমি যখন দেখি, এখনো যারা আলোচনা করেন এরা সব ওই 50 সাল 60 সালের যে থিওরি, বা অনেক আগে 1800 দশকে 1900 দশকে যেসব থিওরি আসছে
যেগুলো খুবই অ্যাট্রাকটিভ, খুবই থিওরি শুড বি এলিগ্যান্ট অ্যান্ড সফিস্টিকেটেড অ্যান্ড সিম্পল, কিন্তু মানে অনেক আগের থিওরি এগুলাই জানে এবং আমাদের বয়সী মানুষজন এগুলাই পড়তেছে। কত কিছু আসছে, মিলান্স বলিক কাজ করছে, জেনিফার গান্ধী কাজ করছে, শেভার্সকি কাজ করছে, লেভিটস্কি অ্যান্ড ওয়ে কাজ করছে, আমি যার সাথে কাজ করি জো রাইট কাজ করছে। এরা অথরিটারিয়ানিজম নিয়ে কাজ করছে। এদের থিওরি নিয়ে কথা বলেন, মানে ওই কথা বলতে হলে মানে ওই অনেক আগে হেলেন আর্নড এদেরকে নিয়ে কথা বলতে হবে, বা অনেক আগের 1800 শতকে কি ঘটছে, ফ্রান্সের এনলাইটেনমেন্টের সময় কি ঘটছে, যেগুলো এখনো বাজারে চালায় মানুষজন নিজেদেরকে বুদ্ধিজীবী প্রমাণ করার চেষ্টা করে। তারপরেও তো পৃথিবীতে বিভিন্ন ডিসিপ্লিন অনেক আগাইছে, অনেক কাটিং এজ কাজ হয়েছে বা নিয়মিত হচ্ছে, তো সেইগুলা নিয়ে আলাপ করেন। তো এই ফাঁচুকি গুলা ধরতে পারাটা জরুরি। এবং বাংলাদেশে পার্টিকুলারলি আমার কাছে এখন মনে হয় যে আহ, নিজেকে একাডেমিশিয়ান পরিচয় দেওয়াটা আসলে মানে, অনেক ভালো একাডেমিশিয়ান আছে যারা নিজেদের এত ঢোল বাজায় না বাংলাদেশি পরিচয়, কিন্তু অনেকে আছে যে এমন আহামরি কিছু করে নাই কিন্তু নিয়মিত সোশ্যাল মিডিয়াতে প্রচুর লেখালেখি করে এবং নিজেকে প্রমাণ করে যে সে মানে খুব বিশিষ্ট, মানে কিন্তু তার ব্যাকগ্রাউন্ড দেখলে দেখা যাবে যে সে রাজনীতি নিয়ে কথা বলতেছে কিন্তু তার ব্যাকগ্রাউন্ড হয়তো অন্য কিছু। তো আমি বলতেছি না যে রাজনীতি নিয়ে কথা বলা যাবে না, কিন্তু আহ যেহেতু মানুষজন অতটা ঘাটাঘাটি করে না কে কিরকম এবং নিজের মানে তার মতামত তার পছন্দের হইলে তাকে স্বীকার করে, তো অনেকেই বিশ্ববিদ্যালয় শিক্ষক এই পরিচয়টাকে কাজে লাগায় কিন্তু মানে এটাকে এক ধরনের উইপনাইজ করার চেষ্টা করে বলে আমার মনে হয় আর কি। তো আমার কাছে মনে হয় ওখানেও মিডিয়া বা সবার একটা ভূমিকা আছে যে কার কতটুকু ক্রেডিবিলিটি আছে সেইটা প্রশ্ন করা বা সেই ইনফরমেশন গুলো সামনে নিয়ে আসা। আমরা দেখি না যে অনেকে বলে যে এই উনি ইউনিভার্সিটির এই টিচার উনি এটা বলছে পাঠ্যপুস্তক নিয়ে, কারিকুলাম নিয়ে, বা আহ, তো মানে বাংলাদেশের মানুষ এত বোকাও না, এগুলো তারা ধরে ফেলতে পারে, কিন্তু মানে আবার এদের এক ধরনের ফলোইংও তৈরি হয়, কারণ যেহেতু এরা হয়তো এমন কিছু বলতেছে যেটা মানুষের পছন্দ হয়। তো আমার মনে হয় যে ওই জায়গাগুলোও একটু দেখা জরুরি। আমাদের মনে হয় যে আমাদের অনেক ভালো স্কলার আছে, কিন্তু যারা ভালো স্কলার তাদের আসলে আবার এত সময় নেই, কারণ তারা আসলে নিয়মিত কাজ করতেছে। আমি একটু ছোট্ট করে একটা জিনিস যেটা বলতে চাই, অনেকে বলে যে রিভার্স ব্রেইন ড্রেন, কই রিভার্স ব্রেইন ড্রেন তো দেখতেছি না, মানুষজন ফিরতেছে না। সত্যি যে মানুষজন ইমিডিয়েটলি ফেরা শুরু করে নাই, কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের দিক থেকেও আসলে অনেক কিছু করার সুযোগ আছে। যেমন এই যে পশ্চিমা দেশগুলোতে গরমের মাসগুলাতে সাধারণত একটা ছুটি থাকে, অনেকে এই সময় রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে বা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, অনেকে কিন্তু দেশে যায়। আমরা কি একটা প্ল্যান করতে পারি কিনা যে যারা এই মে মাস থেকে আগস্ট মাসের মধ্যে যারা পশ্চিমা ইউনিভার্সিটি গুলোতে পড়তেছে, যাদের ছুটি থাকে, তাদেরকে দরকার হলে আমরা একটা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ দিই বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে বা থিঙ্ক ট্যাঙ্ক গুলাতে, তাদেরকে নিয়ে আসি, তারা ট্রেন করুক পরের স্টুডেন্টদেরকে, আন্ডারগ্র্যাডদেরকে, মাস্টার্স এর স্টুডেন্টদেরকে। আর রিসার্চ তো আসলে আন্ডারগ্র্যাডরা করবে না, রিসার্চ আসলে করবে যারা রেগুলার মাস্টার্স এর স্টুডেন্ট বা পিএইচডি স্টুডেন্ট। সো আমাদের আসলে ফান্ডেড পিএইচডি প্রোগ্রাম চালু করতে হবে। আমরা বিদেশ থেকে প্রফেসর নিয়ে আসতে পারি। আমরা বিদেশে আমাদের যারা পড়ালেখা করতেছে, যারা ভালো করতেছে, তাদেরকে মাঝখানে সামারের মাসগুলোর জন্য নিয়ে আসি। আমি নিশ্চিত যে অনেকে দেশে আসা যাওয়ার টাকা দিলে অনেকে এসে হয়তো বিনা খরচে অনেক কিছু করে দিবে, কিন্তু হয়তো দেশে আসা যাওয়ার জন্য যে তার যে ফ্লাইটের ভাড়াটা দরকার হয়তো সেটা দরকার হতে পারে, মানে তাকে তার পেট চালানোর খরচটা তো দিতে হবে, মানে সে একেবারে রুটি রুজি বাদ দিয়ে চলে আসবে ব্যাপারটা তো এরকম না। এবং ইমিডিয়েটলি হয়তো দেশে তার জন্য জায়গা তৈরি হবেও না, কিন্তু আমরা চাইলেই কিন্তু বছরে 4 মাস অন্তত, বা ডিসেম্বরে যখন ছুটিতে অনেকে আসে, বা হয়তো অনেকের কারো একটা প্রোগ্রাম শেষ হয়েছে, সে নতুন কোনো পোস্টডক শুরু করবে মাঝখানের টাইম গুলাতে, আমরা কিন্তু আমাদের এরকম থিঙ্ক ট্যাঙ্ক বলেন, প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, পাবলিক ইউনিভার্সিটি তো করা উচিত কিন্তু মানে অনেক কারণে আটকায় যায়, এই জায়গাগুলোয় কিন্তু আমরা তাদেরকে ইনভলভ করতে পারি। আপনি দেখবেন যে সামারে এখন প্রচুর পরিমাণে বিদেশি ইউনিভার্সিটিতে পড়া যারা আছে, এরা দেশে আসবে, এমনিই আসবে ফ্যামিলির সাথে সময় কাটাতে বা নিজের রিসার্চের জন্য। আমরা কেন না এদেরকে কোন একটা ইউনিভার্সিটির সাথে কানেক্ট করায় দিই, কোন একটা ইউনিভার্সিটির কোন একটা রিসার্চ সেন্টারে তাকে ওই সময়ের জন্য একটা দায়িত্ব দিই এবং তার ইউএস বা ইউকে ইউনিভার্সিটির সাথে আলাপ করেই দিই, এবং সে সেখানে বসে কিছু ট্রেনিং সেশন করলো, সে কি পড়ালেখা করে, কিভাবে করে, সেগুলো নিয়েও আলাপ করলো। কোন একটা রিসার্চে তাকে আমরা পয়সা দিলাম যে ভাই আপনি 5 লাখ টাকা নেন, 10 লাখ টাকা নেন, আপনি একটা সার্ভে করেন, আপনি বের করেন আপনি কি বের করতে চান। সে সেখানে বাংলাদেশি 5 জনকে আড়ে হিসেবে নিল, ওই বাংলাদেশি 5 জন তো তখন একটা এক্সপোজার পায়। সো রিভার্স ব্রেইন ড্রেন ঘটানোর জন্য দায়িত্বটা কেবলমাত্র যারা বাইরে চলে গেছে তাদের না, বরং বাংলাদেশেও যারা আছে তাদের পক্ষেও এটা করা সম্ভব আর কি। আমার কাছে এটা মনে হয়। ইয়াসিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আহ, আপনার সাথে আড্ডা দেওয়া সবসময় চমৎকার।
থ্যাংক ইউ। আমি আমি অনেক বেশি কথা বলছি, তোমার কাছ থেকে আর একটু শুনতে পারলে আসলে ভালো হতো। So, আমি আসলে অনেকদিন পরে বাংলায় এত কথা বলার সুযোগ পেয়ে মনের ভেতরে যত কথা ছিল এরকম শনিবার, আমার শনিবার সকালবেলা বলে ফেলছি।